আচ্ছা, এখানে ক্লাস 2 এর জন্য আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করে নেই। এরপর আমাদের কি কি করতে হবে, যেহেতু আমরা HTML নিয়ে কাজ করব আমাদেরকে একটা ফাইল বানাইতে হবে। তো আমরা দেখা যাচ্ছে আপাতত হোম ফাইল মানে প্রথম যে ফাইলটা থাকবে সে ফাইলের নামটা index.html দিব। বাট এটা কেন index.html দিব বা কেন দিতে হয় এই ব্যাপারটা আমরা পরে বুঝবো, এখন আমরা সেটা বুঝতে পারবো না, ঠিক আছে? এটা পরে এক সময় বোঝাবো। এরপরে আমাদেরকে ফার্স্ট কি করতে হয়, একটা যখন HTML ডকুমেন্ট আমরা তৈরি করব তখন আমাদেরকে এখানে লিখতে হয় যে ডক টাইপ HTML টা আমরা ছোট হাতের দিব, এটা আমাদেরকে প্রথমে লিখতে হবে। বড় হাতে দিলে কি কাজ করবে না? অবশ্যই কাজ করবে, বাট ওই যে নিয়ম, ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের HTML ট্যাগ একটা শুরু হবে। HTML ট্যাগটাকে আমরা কি করব, ক্লোজ করে দেব। এটা আগে করে নেব, ঠিক আছে? এটাকে আমরা নিচে নামিয়ে দেব। এরপরে এর ভিতরে আমাদের দুইটা ট্যাগ হবে। এই যে আমি কিন্তু ট্যাব দিচ্ছি, কিবোর্ডে কিন্তু ট্যাব নামে একটা বাটন আছে, শিফটের উপরে ক্যাপস লকের উপরে ট্যাব নামে একটা বাটন আছে, ঠিক আছে? কারণ যদি বুঝতে সমস্যা হয় কিবোর্ড, এই যে এখানে, ঠিক আছে? এই যে ট্যাব, এই ট্যাব প্রেস করলে কি হবে, এইরকম একটা স্পেস তৈরি হবে। তো এক একটা ট্যাব, এই যে এখানে দেখাচ্ছে HTML শুরু হয়েছে, তো HTML এর ভিতরে একটা কি হচ্ছে, আমরা আর একটা ট্যাগ লিখব, ঠিক আছে? সেটা হচ্ছে যে হেড, বোঝা গেছে? তাহলে হেড লেখার আগে আমরা কি দেব, একটা ট্যাব দেব, এবং এটাকে দেখা যাচ্ছে এখানে আমরা ক্লোজ করে দেবো। তাহলে এটা ইজিলি বোঝা যাচ্ছে যে HTML এর ভিতরে আমাদের হেডটা আছে, বোঝা গেছে? ঠিক সেম ভাবে আমাদের এখানে বডি আমরা শুরু করব এবং এটাকে আমরা ক্লোজ করে দিব। তো এই স্পেসটাকে আমরা কমাই দিব যাতে এটা পাশাপাশি শেষ হয়, বোঝা গেছে? আর এটাকে এখানে স্পেস কমাই দিব, এই যে। তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম স্ট্রাকচার। এরপরে হচ্ছে আমাদের এখানে টাইটেল মাস্ট বি দিতে হবে, কারণ টাইটেল না দিলে কি হয়, জিনিসটা খারাপ দেখায়। তাহলে আমরা এখানে টাইটেল দিলাম আজকে হচ্ছে ক্লাস 2। আচ্ছা, এরপরে আমাদের বডির ভিতরে কাজ, এখানে হেডের ভিতরে আরো অনেক জিনিসপত্র হবে, এগুলো আমরা পরবর্তীতে দেখবো। আপাতত আমাদের কিছু করতে হবে না। এটাকে আমরা ওপেন করি, তাহলে দেখবো যে আমাদের টাইটেল সহ ফাইলটা কিন্তু চলে আসছে। এখন যদি আমরা সোর্স কোডে যাই তাহলে দেখবো যে সোর্স কোডেও সব ঠিকঠাক আছে, কোনো ধরনের প্রবলেম নাই, ঠিক আছে? তো চেষ্টা করব প্রথমে বেসিক স্ট্রাকচার তৈরি করে নিয়ে তারপরে দেখার জন্য যে আসলে এখানে কোনো মিস্টেক আছে কিনা বা কোনো ভুল হয়েছে কিনা। কারণ হচ্ছে যে এই ভুলগুলা তো পরে হবে না, মানে প্রথম অবস্থাতেই বেশি হয় যারা একদম নতুন থাকে, বুঝতে পারছি? আচ্ছা, তো আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব, প্রথমে আমরা দেখব যে HTML টেবিল নিয়ে কিভাবে কাজ করে, একটা টেবিল স্ট্রাকচার কিভাবে তৈরি করে। তো টেবিল যদি আমরা নরমালি চিন্তা করি যে আমরা দেখা যাচ্ছে যে নরমালি যদি আমরা একটা টেবিল চিন্তা করি যে আমাদের বিভিন্ন কাজের জন্য আমাদের বিভিন্ন ধরনের ডাটা টেবিল লাগে, ঠিক আছে? সেই টেবিলগুলো কেমন হয়, যে দেখা যাচ্ছে যে আমাদের প্রথমে টেবিলের কিছু রো থাকে এবং টেবিলের কিছু কি থাকে, কলাম থাকে, ঠিক আছে? তো এই জিনিসগুলো আমাদেরকে কি করতে হবে, আমরা কিভাবে কোড করে আমরা তৈরি করতে পারি, বোঝা গেছে? তো আমরা একটু নরমাল এভাবেই চিন্তা করি, তাহলে দেখা যাচ্ছে যে এটা আমাদের একটা টেবিল ধরলাম। তো এই যে এইখান থেকে এ পর্যন্ত এটা কি হবে, আমাদের এক একটা কিন্তু রো, বুঝাইতে পারছি? এগুলো এক একটা রো, আর এগুলার ভিতরে দেখা যাচ্ছে যে এই দিকে যে দাড়িগুলা থাকে এগুলাকে কি বলা হয়, কলাম বলা হয়, ঠিক আছে? তো আমরা HTML যখন কোনো টেবিল তৈরি করব তখনও ঠিক সেম ভাবে আমাদের কি থাকবে, রো থাকবে এবং কলাম থাকবে, বুঝাইতে পারছি? আচ্ছা, তো এখন কথা হচ্ছে যে আমরা যখন হয়তো এভাবে টানি তখন আমরা কি করি, রো গুলাকে কলাম গুলাকে যে কোনো একটাকে দিয়েই কিন্তু কি করে ফেলি, মানে রো কলাম তৈরি করে ফেলি। কিন্তু HTML এর কনসেপ্টটা হচ্ছে প্রথমে আমাদেরকে একটা রো বানাইতে হবে, প্রথমে একটা কি বানাইতে হবে, রো বানাইতে হবে, এবং এই রো এর ভিতরে কতগুলা কলাম থাকবে সেটা আমরা কি করে দিব, ঠিক করে দিব।
বুঝাইতে পারছি? তার মানে প্রথমে আমাদের রো বানাইতে হবে, তারপরে আমাদের এর ভিতরে কতগুলো কলাম হবে সেটা নিয়ে আমাদেরকে ভাবতে হবে। তো তার আগে প্রথম আমাদের কাজ হচ্ছে যে টেবিল তৈরি করা। তো টেবিল তৈরি করার জন্য আমাদের ট্যাগের নাম হচ্ছে কি? টেবিল। ট্যাগের নাম হচ্ছে টেবিল। তাহলে আমাদের প্রথম দেখাচ্ছে টেবিল আমরা শুরু করব, টেবিল আমরা শেষ করব। এই যে আমি বডি থেকে বডির ভিতরে কোড লিখতেছি, আমি কি করলাম? এটার সামনে একটা ট্যাব দিয়ে দিলাম, তাহলে ইজিলি বোঝা যাচ্ছে যে হ্যাঁ এটা বডির ভিতরে এই টেবিলটা আছে। বুঝতে পারছি? সোর্স কোডেও যদি আমরা যাই ইজিলি বুঝতে পারতেছি এটা বাহিরের জিনিস, এটার ভিতরে এটা। বাট এইখানে যদি আমি এক লাইনে লিখি আর এখানে যদি আরো অনেকগুলো কোড থাকে তাহলে এলোমেলো লাগবে যে কোনটার ভিতরে কোনটা, কোনটা আগে শেষ হয়েছে কোনটা পরে শেষ হয়েছে, এটা বুঝতে অনেক ধরনের সমস্যা হবে। তখন কি হবে, যদি কোথাও কোনো ধরনের ইরর থাকে বা প্রবলেম থাকে তাহলে কিন্তু সেটা আমরা সহজে খুঁজে বের করতে পারবো না। বুঝাইতে পারছি? আচ্ছা আমি রেকর্ডটা চেক করে নিই, জানি না, কারণ অনেক সময় দেখা যাচ্ছে যে কোনো প্রবলেমের কারণে রেকর্ড হয় না, তখন কিন্তু ঝামেলা হয়। আচ্ছা তাহলে আমরা টেবিলটা বুঝতে পারছি তো নাকি? আমরা জাস্ট একটা টেবিল তৈরি করলাম। এখন টেবিল তৈরি করলেই এখানে এইরকম একটা টেবিল যে আসবে এরকম কিছু না, কারণ আমরা এর ভিতরে কি হবে এখনো কিছুই বলিনি। তো টেবিলের দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে আমরা দেখছি সব সময় যে টেবিলের মধ্যে উপরের দিকে একটা পার্ট থাকে, এটাকে আমরা টেবিলের হেড বলতে পারি, যেখানে কি থাকে যে মানে কলামের নামগুলা থাকে, যে এটা কি নাম কলাম হবে নাকি এটা রোল নাম্বার কলাম হবে না কি ধরনের কলাম হবে সেটাকে কি বলে? টেবিলের হেড বলে। ঠিক আছে, যেটা উপরের দিকে থাকে। এবং এই যে নিচের দিকে যে ফুল টেবিলটা থাকে, নিচের দিকে যে ফুল টেবিলটা থাকে এটাকে বলা হচ্ছে টেবিল বডি বা টি বডি। বুঝাইতে পারছি? তাহলে এখানেও সেম ভাবে আমরা দুইটা জিনিস নিব। এই যে আমি কিন্তু এখানে আরেকটা ট্যাব দিলাম, কারণ হচ্ছে আমি টেবিলের ভিতরে এখন কোড করছি। তাহলে এখানে আমরা বলবো যে টি হেড, ঠিক আছে, টি হেড আমাদের শুরু হবে, টি হেড আমাদের শেষ হবে। এর ভিতরে আমাদের হবে যে টি বডি, টেবিলের বডি আমাদের শুরু হবে। এখন টি হেড টি বডি দিলেও কাজ করে, বাট এটা হচ্ছে স্ট্যান্ডার্ড যে আমরা দুটাকে স্পেসিফিক করে দিই। ঠিক আছে, তাহলে এখানে আমাদের টি হেড মানে টেবিলের হেড আর টি বডি মানে টেবিলের বডি। আচ্ছা এখন এর ভিতরে আমাদেরকে নিতে হবে, আমি বলছিলাম যে আমাদের এইচটিএমএল টেবিল বানানোর জন্য প্রথমে চিন্তা করতে হবে রো। তাহলে আমাদেরকে এখানে প্রথমে নিতে হবে টিআর, টিআর তো হচ্ছে টেবিল রো। তাহলে এখানে আমি যদি এটাকে শেষ করি তাহলে আমাদের প্রথমে একটা টেবিল রো তৈরি হলো, এই যে এখান থেকে এ পর্যন্ত এটা একটা রো। এখন এর ভিতরে এই যে উপরে নিচে মানে কতগুলো কলাম থাকবে এগুলো আমরা এখন ভিতরে বলে দেব। বুঝাইতে পারছি? তো টেবিল টেবিল হেডের মধ্যে মানে এই যে টেবিল হেডের মধ্যে যে রো মানে কলামগুলো হবে এটাকে বলা হচ্ছে যে টিএইচ। কি বলা হয়? টিএইচ। ঠিক আছে, এখানে আমরা টিএইচ দিলাম এবং এর ভিতরে দিব যে আমাদের এই যে কলামটা নিলাম সেটার নেম কি হবে। আমরা এখানে নেম দিলাম যে নেম, অথবা আমরা এখানে দিই যে ফুল নেম। ঠিক আছে, এখন যদি এখানে একটু রিলোড দিই তাহলে দেখবো যে হ্যাঁ আমাদের এখানে কি চলে আসছে, ফুল নেম এই জিনিসটা চলে আসছে। বাট এখানে কিন্তু অ্যাকচুয়ালি টেবিলের কিছু বোঝা যাচ্ছে না যে এটা টেবিল নাকি টেবিল না, কিছু না। আমরা যদি এখানে এই যে ইনস্পেক্ট থেকে ইনস্পেক্ট এলিমেন্ট করি তাহলে এখানে বুঝতে পারবো যে এই যে টেবিল আমাদের তৈরি হচ্ছে এবং তার ভিতরে এই যে টি হেড এবং এর ভিতরে যে টি বডিতে কিন্তু কিছু নাই, টি হেডের মধ্যে আমরা দিচ্ছি এবং সেটার ভিতরে একটা রো, তার ভিতরে একটা কলাম। আমরা যদি আরেকটা কলাম তৈরি করি দেখা যাচ্ছে যে এইটা হচ্ছে টিএইচ। ঠিক আছে, এখানে আমরা এটাকে ক্লোজ করে দেব। আমরা সবসময় চেষ্টা করব যে ট্যাগটা শুরু হবে সেটা যদি ডাবল ট্যাগ হয় তাহলে অবশ্যই ট্যাগটাকে শেষ করে নাও। এর ভিতরে আমরা যখন কিছু লিখবো সেটা পরে লিখবো, কারণ হচ্ছে ভিতরে যখন আমরা কাজ করতে যাব তখন দেখবো যে এটা শেষ করার কথা মনে নেই। ঠিক আছে, তো ট্যাগ শুরু করে কি করব, আগে শেষ করে নিব, তারপরে ভিতরে যা ইচ্ছা লিখবো। তো এটা আমরা এক লাইনেও লিখতে পারি, এভাবে আসলে বেশি স্পেস লাগতেছি, এক লাইনে লিখলেই যথেষ্ট, দেখতে ভালো লাগে। তো এইখানে বললাম যে সাপোজ রোল নাম্বার, সেভ দিলাম। এখন যদি এখানে রিলোড দিই ঠিক আছে তাহলে দেখা যাচ্ছে যে এই যে রোল নাম্বার। বুঝাইতে পারছেন? আচ্ছা তাহলে এটা গেল। এখানে যদি এটাকে আরেকবার ডুপ্লিকেট করি, রেজিস্ট্রেশন নাম্বার, এই যে চলে আসছে। এখন কথা হচ্ছে আমাদের টি হেড মানে এটা মানে টেবিলের যে আমাদের হেডিংটা হবে এটা কিন্তু তৈরি করা শেষ।
এখন আমরা টি বডির মধ্যে সেম ভাবে আমরা কি করব, রো তৈরি করব। তাহলে রো আমরা তৈরি করব কি দিয়ে, টিআর দিয়ে। তাহলে টিআর নিলাম। এরপরে আমাদের কি হবে, টেবিলের কলাম তৈরি করতে হবে, টিডি মানে হচ্ছে টেবিল ডাটা। তাহলে এখানে টিডি দিলাম। সাপোজ এখানে নেম আমাদেরকে একটা দিতে হবে, মানে এই যে এটা আমাদের কলামের নেম এবং ওই কলামের আন্ডারে এটা আমাদের কি হচ্ছে, ডাটা। তাহলে আমি এখানে ফুল নেম, তাহলে এখানে ফুল নেম দিয়ে দিলাম। এরপরে দেখা যাচ্ছে আমার এখানে একটা রোল নাম্বার হবে, আমি এটাকে ডুপ্লিকেট করে নিলাম। তাহলে এখানে দেখা যাচ্ছে যে আমি কোনো একটা রোল নাম্বার দিয়ে দিলাম, এটা আমার রেজিস্ট্রেশন নাম্বার। আমি এখানে দেখা যাচ্ছে যে একটা রেজিস্ট্রেশন নাম্বার দিই। এখন যদি আমি রিলোড দিই তাহলে দেখবো যে হ্যাঁ, এই যে কলাম নেম এবং তার আন্ডারে কিন্তু আমার এই ডাটাটা চলে আসছে। এই নিচে যদি দেখি তাহলে এটা কি আমাদের টি বডির মধ্যে, এবং এর ভিতরে কিন্তু আমাদের এই যে সিরিয়ালি এখানে এটা আগে শেষ হয়েছে, বাট এই সিরিয়াল অনুযায়ী কিন্তু আমার নিচে নিচে ডাটাগুলো চলে আসছে। বুঝতে পারছি? এখন এটা যে অ্যাকচুয়ালি টেবিল তা কিন্তু মনে হচ্ছে না, কারণ হচ্ছে আমাদের এখানে কোনো স্টাইল নাই বা কোনো ডিজাইন নাই, জাস্ট শুধুমাত্র কি আছে, আমাদের ডাটাগুলো শো করতেছে, যার কারণে কিন্তু এভাবে আসতেছে। তো এখানে কি হচ্ছে, অ্যাকচুয়ালি যেটা টেবিল এটা কিন্তু বোঝা যাচ্ছে না। এই কারণে আমরা এখানে একটা অ্যাট্রিবিউট ইউজ করতে পারি, সেটা হচ্ছে যে বর্ডার। তো অ্যাট্রিবিউট ইউজ করে আমরা গত ক্লাসে দেখছি যে অ্যাট্রিবিউটের নাম ইকুয়াল ডাবল কোটেশন এবং সেটার ভিতরে আমাদের ভ্যালু দিতে হবে। তো আমরা এখানে কি দিলাম, ভ্যালু হচ্ছে 1। এখন যদি আমরা এখানে রিলোড দিই তাহলে দেখবো হ্যাঁ, আমাদের এটা টেবিলের মতো করে চারদিকে কিন্তু বর্ডারটা চলে আসছে। বুঝতে পারছি? এখন ভিতরে ভিতরে যদি আমরা একটু স্পেস ক্রিয়েট করি তাহলে কিন্তু জিনিসটা আর একটু ভালো লাগবে। তাহলে এখানে আমরা সেল প্যাডিং দিতে পারি, যে টেবিলে প্রত্যেকটা যে সেল থাকবে সেগুলোর মধ্যে একটা স্পেস তৈরি হবে। তো আমরা এখানে 10 দিলাম। তাহলে দেখা যাচ্ছে এই যে প্রত্যেকটার ভিতরে আমাদের এখানে কি হইলো, স্পেস তৈরি হলো। তাহলে কিন্তু এখন কিন্তু ভালো বোঝা যাচ্ছে। বুঝতে পারছি? এই যে এখানে টিএইচ দিছি, যার কারণে এটা অনেক বোল্ড আসছে এবং এটা কিন্তু একটা হেডিং এর মতো লাগতেছে। হ্যাঁ, এটা একটা টেবিলের কলাম এবং নিচে কিন্তু আমাদের ডাটাটা নরমাল টেক্সটে চলে আসছে। কি বুঝতে পারছি? আমরা যদি এখানে এখন আমরা কি করব, প্রত্যেকবারে কি করব, আমাদের যতগুলা রো লাগবে ততবারে আমরা এই যে এরকম সেম সেম আমরা কি করব, রো তৈরি করে নেব। আমি 3টা বানাইলাম, যদি রিলোড দেই তাহলে দেখবো এই যে টেবিল আকারে চলে আসতেছে। আমি কি বুঝাইতে পারছি? তাহলে এখানে আমাদের কনসেপ্টটা ভিন্ন, যে আমাদের টেবিলের মানে রো আগে বানাইতে হবে এবং এটার ভিতরে আমাদের কতগুলো কলাম হবে সেটা আমাদেরকে পরে বলে দিতে হবে। ঠিক আছে? এই হচ্ছে টেবিল স্ট্রাকচার। তো এখানকার দেখা যাচ্ছে ডিজাইন থেকে শুরু করে যা আছে, বর্ডার টর্ডার যা আছে, এগুলো আমরা পরবর্তীতে সিএসএস দিয়ে সব ঠিকঠাক মতো করে নিতে পারবো। বাট নর্মালি আমরা জাস্ট বোঝার জন্য এখানে আমরা বর্ডার ইকুয়াল 1 দিতে পারি, অথবা এখানে যদি আমরা আরো বাড়াই দিই, ঠিক আছে, তাহলে দেখা যাচ্ছে যে এটা আরো একটু মোটা হয়ে যাবে। আর এখানে সেল প্যাডিংটা আমাদের কি কাজ করবে, এই যে এক একটা থেকে ডাটার মধ্যে স্পেস ক্রিয়েট করবে। ঠিক আছে, এই যে এইদিকে 10 পিক্সেল, এদিকে 10 পিক্সেল, এরকম একটা চারদিকে স্পেস তৈরি করে ফেলছি। টেবিলের কি বেসিক কনসেপ্টটা ক্লিয়ার? এতটুকু বুঝতে কারো কোনো সমস্যা আছে? পারবো সবাই? মানে শুরু থেকে বোঝাবো? আচ্ছা, প্রথম আমরা যদি একটা টেবিল তৈরি করতে চাই তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে যে টেবিল ট্যাগটা নেওয়া। কি নেওয়া? টেবিল ট্যাগটা নেওয়া। এরপরে টেবিলের ভিতরে আমাদের দুইটা পার্ট, একটা হচ্ছে টি হেড, মানে এই যে টেবিলের উপরের অংশটা যেখানে কলামের নামগুলা থাকবে। যদি আমাদের কলামের নাম কখনো না লাগে তাহলে আমাদেরকে এটা নেওয়ার দরকার নাই। বুঝাইতে পারছি? অনেক সময় হতে পারে যে আমাদের টেবিলের হেডিং লাগতেছে না, টেবিলের হেড লাগতেছে না, তখন আমরা এটাকে উঠাই দিব। এরপরে দেখা যাচ্ছে যে আমাদের টেবিলের ডাটাগুলা যে থাকবে, আচ্ছা, টি হেড, তাহলে টি হেড এর ভিতরেও সেম ভাবে আমাদেরকে কি নিতে হবে, রো নিতে হবে এবং রো এর ভিতরে আমাদের কলাম কতগুলো লাগবে সেটা নিতে হবে। আর টি হেড এর ভিতরে মানে হেডিং আকারে যদি আমরা দেখাইতে চাই তাহলে অবশ্যই এগুলাকে টি এইচ নিতে হবে। বুঝা গেছে? আর ভিতরের যে কলামগুলো থাকবে টি বডির ভিতরে সেগুলাকে আমাদেরকে টিডি দিয়ে নিতে হবে। কনসেপ্ট ক্লিয়ার? আর টি বডির ভিতরে এখন আমাদের যতগুলা রো হবে ততগুলো আমাদেরকে এটা রিপিট করতে হবে। হ্যাঁ, এখানে আমরা দিতে পারি 2, এখানে আমরা দিতে পারি 3। ঠিক আছে, এই যে এইভাবে আমরা আলাদা আলাদা ডাটা দিতে পারি। এতটুকু তো ক্লিয়ার নাকি? আচ্ছা, টেবিলের মধ্যে
আরো আরো একটা ব্যাপার থাকে, দেখা যাচ্ছে ঘটনাক্রমে এমন হয়ে গেছে যে এই যে রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার, এই ব্যক্তির রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার সেম, অথবা আমরা চাচ্ছি যে একটা ডাটা দুইটা কলাম মিলে থাকবে, ঠিক আছে, একটা ডাটা কি থাকবে, দুইটা কলাম মিলে থাকবে। তাহলে দেখা যাচ্ছে যে আমরা এখানে যেটা করতে পারি, এই যে এখানে আমরা এখানে বলতে পারি যে কল স্প্যান ইকুয়াল টু, তাহলে যেটা হবে ও এই কলামটা এবং পরে যে আরেকটা কলাম থাকবে দুইটা কলাম নিয়ে সে একটা জায়গা নেবে, নিচেরটা আমাদেরকে উঠাই দিতে হবে। এই যে দেখি এটা আমরা নিলাম কল স্প্যান কি নিছি, টু নিছে, যার কারণে সে এই কলামের জায়গাও নিছে এই কলামের জায়গাও নিছে, তাহলে নিচের যে কলামটা আছে এটা আমরা উঠাই দেব, তাহলে দেখা ঠিক থাকবে। এই যে তাহলে এই যে ভ্যালুটা এটা দুই কলামের সেম ভ্যালু, এই জিনিসটাই বোঝাচ্ছে, কি বুঝতে পারছি? এই জিনিসটা তোমরা আরো ভালো বুঝবা যে এই যে পলিটেকনিকের যে ক্লাস রুটিন গুলা হয় না, সেই ক্লাস রুটিন গুলা তেমন হয় না, দেখা যাচ্ছে যে দুই তিনটা কলাম মিলে কি একটা ঘন্টা, তো এই জিনিসটা তোমরা এইভাবে করতে। এখন দেখা যাচ্ছে যে এই ব্যক্তির নাম আর এই ব্যক্তির সেম, তাহলে দেখা যাচ্ছে যে দুইটা কলাম নেওয়ার তো কোনো দরকার নেই, সেক্ষেত্রে দেখা যাচ্ছে এই যে এটা কিন্তু একটা রো আর এটা একটা রো, তাহলে এই দুইটা রোকে আমরা এক করব, তাহলে দেখা যাচ্ছে যে এই যে রো এইটাকে আমরা কি করতে পারি, রো স্প্যান টু, তাহলে যেটা হবে যে এই যে আচ্ছা এটাকে উঠাই দিতে হবে। এখন দেখি এই যে এ কি করছে, উপরের রোয়ের যে কলামটা ছিল নিচের রোয়ের যে কলামটা ছিল দুইটাকে মিলাই কি করে ফেলছে, একটা করে ফেলছে, তাহলে বোঝা যাচ্ছে যে এই ব্যক্তির এই ডাটাটাও হয় এই ডাটাটাও হয়, বুঝাইতে পারছি? তো টেবিলের মোটামুটি এতটুকুই আপাতত ব্যবহার। দেখা যাচ্ছে টেবিল এখন আমাদের শুধুমাত্র ইউজ হয় মেইল টেমপ্লেট গুলাতে, দেখা যাচ্ছে কোনো ক্লায়েন্ট যদি কখনো মেইল টেমপ্লেট ডিজাইনের কাজ দেয় তখন দেখা যাচ্ছে যে টেবিল ইউজ করে করে সেই স্ট্রাকচারটা তৈরি করতে হবে, কারণ নর্মাল স্ট্রাকচারে মেইল টেমপ্লেট ডিজাইন করলে সেটা সাপোর্ট করে না, ঠিক আছে? তো এই কারণে দেখা যাচ্ছে যে এই টেবিলের স্ট্রাকচারটা একটু হলেও বুঝতে হবে, কারণ দেখা যাচ্ছে অনেক সময় ক্লায়েন্টরা মেইল টেমপ্লেটের কাজ দেয় তখন দেখা যাচ্ছে টেবিল ইউজ করে সেই কাজটা করতে হবে, সেখানে আমরা সিএসএস ইউজ করতে পারবো কিন্তু টেবিল দিয়ে স্ট্রাকচারটা তৈরি করতে হবে। আগে এক সময় শুধুমাত্র টেবিল ইউজ করে ওয়েবসাইটের ফুল লেআউট তৈরি করা হতো, ঠিক আছে? আচ্ছা এতটুকু বুঝতে পারছি? তাহলে টেবিল নিয়ে আমাদের আলোচনা এতটুকুই থাকবে, তোমরা নিজেদের মতো করে আরো বেশি কলাম নিয়ে আরো বেশি রো নিয়ে এটা প্র্যাকটিস করবা, এবং এখানে তোমাদের প্র্যাকটিসের যে কাজটা থাকবে সেটা হচ্ছে তোমাদের ক্লাস রুটিন যেটা ছিল লাস্ট সেমিস্টারে সেই ক্লাস রুটিনটাকে তোমরা কনভার্ট করবা এরকম ফুল টেবিল ইউজ করে, বুঝাইতে পারছি? এটা থাকবে নেক্সট ক্লাসের টেবিলের অ্যাসাইনমেন্ট, বুঝা গেছে? আচ্ছা এখানে মানে শুধু পেডিং এভাবে দিব না, এটা সাপোর্ট করবে না, এখানে এটার মানে অ্যাট্রিবিউটের নামে হচ্ছে সেলফ পেডিং, ঠিক আছে? আমরা এগুলার প্যাডিং থেকে শুরু করে সবকিছু আমরা সিএসএস দিয়ে কন্ট্রোল করতে পারবো, বাট আপাতত একটা টেবিল বানাইলে যাতে একটু সুন্দর লাগে, দেখতে ভালো লাগে, যার কারণে আমরা এভাবে মানে সেল প্যাডিংটা দিব এবং বর্ডারটা দিব, ঠিক আছে? দিয়ে দেখা যাচ্ছে আমরা টেবিলের ডিজাইনটা করব যাতে একটু দেখতে ভালো লাগে, মানে টেবিলের মতো যাতে লাগে, বুঝা গেছে? এতটুকু। আচ্ছা টেবিল নিয়ে আর কারো কোনো সমস্যা আছে? এখন প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করলে যদি কোনো সমস্যা থাকে তাহলে সেটা সলভ করতে হবে, এই তো। আচ্ছা এরপর আমরা যদি এখানেও দেখি তাহলে দেখবো যে আমাদের কোনো এরর নাই, তার মানে আমাদের এখানে কোনো ভুল নাই, ঠিক আছে? যদি কোনো ভুল থাকে তাহলে এখানে আমরা দেখতে পাবো। তো আমরা আপাতত দেখা যাচ্ছে এভাবেই শুধু দেখবো যে বড় কোনো এরর আছে কিনা কোডের মধ্যে। যখন আমরা টেমপ্লেট ডিজাইন করব তখন কিন্তু আমরা কোড ভ্যালিডেশন করা শিখবো, যে কোডের মধ্যে অ্যাকচুয়ালি কোনো এরর আছে কিনা, সিএসএস এর মধ্যে কোনো এরর আছে কিনা, বুঝাইতে পারছি? আচ্ছা তো টেবিল নিয়ে আমাদের আলোচনা এতটুকুই। টেবিলটাকে আমি যেটা করি সেটা হচ্ছে এখান থেকে একটু কমেন্টস করে দিই, তোমরা কোড দেখতে চাইলে পরে এটাকে আনডু করে নিবা, ঠিক আছে? ঠিক আছে আমি কমেন্ট করে দিলাম যাতে এখানে এটা শো না করে, বুঝাইতে পারছি? এই যে
এটাকে নিচে রাখলাম। যদি তোমাদের কোড দেখতে ইচ্ছে হয় তাহলে এভাবে দেখতে পারবা, আউটপুট দেখতে চাইলে জাস্ট এটাকে উঠাই দিবা, এটাকে উঠাই দিবা। আমি গত ক্লাসে দেখাইছি যে HTML এর ভিতরে কমেন্টস করে কিভাবে, আমি কোডটাকে কমেন্ট করে রাখলাম যাতে এটা আউটপুটে না আসে। এখন আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে HTML ফর্মস, ঠিক আছে, যে একটা HTML ফর্মে মানে একটা ওয়েবসাইটের কি কি ইনপুট ফর্মের ফিল্ড আছে এবং সেগুলো নিয়ে আমরা কিভাবে কাজ করতে পারি। তো একটা ফর্ম সম্পর্কে যদি আমরা আইডিয়া নিই তাহলে দেখা যাচ্ছে যে আমরা যদি ফেসবুকেও যাই তাহলে এখানে দেখি যে আমাদের লগইন করার জন্য কি থাকে, একটা ইমেইল থাকে আর একটা পাসওয়ার্ড ফিল্ড থাকে। এখন লগইনের এখানে একটা বাটন থাকে। তো এটাকেই অ্যাকচুয়ালি বলা হচ্ছে একটা ফর্ম, যে এখানে ইউজার থেকে কোনো একটা ডাটা নিবে এবং সেটার উপর বেস করে মানে ব্যাকএন্ডে প্রসেসিং হবে এবং সেটার একটা রেসপন্স এখানে দেখাবে যে অ্যাকচুয়ালি কি হতে যাচ্ছে। এখানে যদি আমরা ক্রিয়েট নিউ অ্যাকাউন্টেও যদি ক্লিক করি তাহলে দেখবো যে এখানে আরেকটা আমাদের পপআপ চলে আসছে এবং সেটার মধ্যে কিন্তু অনেকগুলা ফিল্ড আছে। এই যে দেখতে পাচ্ছি অনেকগুলা ফিল্ড আছে, ফার্স্ট নেম, ঠিক আছে, শিওর নেম, মোবাইল নাম্বার, এরকম। তো ফিল্ডের এখানে টাইপ ভিন্ন দেখাচ্ছে। এখানে আমরা যে নাম লিখতেছি যে কোনো কিছুই লেখা যাচ্ছে। এখানে যদি আমরা মেইল ছাড়া যদি অন্য কিছু দিই তাহলে কিন্তু এখানে ইরর ধরবে। এখানে যদি আমরা পাসওয়ার্ড দিই তাহলে দেখা যাচ্ছে এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। এখানে আবার দেখা যাচ্ছে কি আমরা ডেট সিলেক্ট করতে পারতেছি, এখানে মাসের নামগুলো সিলেক্ট করতে পারতেছি, এখানে আমরা ইয়ার কিন্তু সিলেক্ট করতে পারতেছি। বুঝাইতে পারছি? এরপরে হচ্ছে আমরা এখানে মেল ফিমেল আমরা কি করতে পারতেছি, সিলেক্ট করতে পারতেছি, ঠিক আছে। আচ্ছা, এখানে আবার আরেকটা দিছে সেটা হচ্ছে কাস্টম। যখন আমরা সিলেক্ট করতেছি তখন কিন্তু এখানে কিন্তু আরো মানে অন্যান্য কিছু অপশন চলে আসতেছে। তার মানে এখানে আমরা কয়েকটা টাইপের অপশন পাইলাম। এখানে এটাতে সব দেখা যায়, এটাতে আবার কিছু লিখলে দেখা যায় না, এখানে আবার শুধু ইমেইল দিতে হবে। এখানে আবার দেখা যাচ্ছে যে মানে সিলেক্টর অপশন আছে, এখানে কি আছে, এগুলাকে বলা হচ্ছে যে রেডিও বক্স। বুঝাইতে পারছি? তো এই যে বিভিন্ন ধরনের যে ফিল্ডগুলো আছে এগুলো আমরা কিভাবে তৈরি করতে পারি সেটাই আমরা আজকের ক্লাসে দেখব। তো প্রথমে আমাদেরকে যেটা করতে হবে, এখানেও যদি আমরা ইন্সপেক্ট এলিমেন্ট করে দেখি তাহলে দেখব যে আমরা যে এখানে ফর্মটা মানে তৈরি করছে, এই যে এখানেও কিন্তু কি আছে, ফর্ম নামে একটা কি আছে, ট্যাগ আছে, ঠিক আছে, এবং সেটার মধ্যে বেশ কিছু প্যারামিটার আছে। তো সেম ভাবে আমরা যখন একটা ফর্ম তৈরি করব আমাদেরকে ট্যাগ নিতে হবে, ফর্ম ট্যাগ নিতে হবে, এবং সেম ভাবে আমাদের কি করতে হবে, ফর্ম ট্যাগ আমাদেরকে ক্লোজ করতে হবে, এবং আমরা যতগুলা ইনপুট নিয়ে কাজ করব সবগুলো আমাদের এটার ভিতরেই থাকবে। তো ফর্ম ট্যাগের বেশ কিছু অ্যাট্রিবিউট আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমরা দেখছিলাম যে তারা নেম দিছে, তারপর পোস্ট দিছে, এই যে বিভিন্ন ধরনের। এই যে এখানে মেথড দিছে, নেম দিছে, অ্যাকশন দিছে, ঠিক আছে। তো আইডি ক্লাস যা আছে এগুলো আমরা পরে দেখবো, বাট মানে ফর্মের জন্য রিকোয়ার্ড যে অ্যাট্রিবিউট গুলা সেগুলো হচ্ছে যে অ্যাকশন, ঠিক আছে। অ্যাকশন যদি আমরা ব্ল্যাঙ্কও রাখি তাহলেও কোনো সমস্যা নাই, বাট অ্যাকশন দিতে হবে। আর অ্যাকশনের কাজ হচ্ছে অ্যাকচুয়ালি যে ফর্মটা যখন আমরা সাবমিট করব তখন এই ফর্মের ডাটাগুলা কোথায় যাবে, ফর্মের ডাটাগুলা কোথায় যাবে সেটা অ্যাকচুয়ালি আমাদেরকে দিতে হবে অ্যাকশনের মধ্যে। আমরা এই ব্যাপারগুলো নিয়ে কাজ করব। যখন আমরা পিএইচপি নিয়ে কাজ করব তখন আমরা দেখব যে ফর্মের ডাটা আমরা কিভাবে অন্য কোথাও পাঠাইতে পারি, কোথাও মেইলে পাঠাইতে পারি, অথবা আমরা ডাটাবেজে সেন্ড করতে পারি। বাট অ্যাকশনটা আমরা ফর্ম ডিজাইনের সময় আমাদেরকে দিয়ে দিতে হবে। বুঝাইতে পারছি? এরপর আমাদেরকে দিতে হবে মেথড। মেথড এখানে আমরা দেখা যাচ্ছে যে পোস্ট মেথড ইউজ করব, বাট এখানে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের মেথড হয়, পোস্ট মেথড হয়, গেট মেথড হয়, ঠিক আছে। এছাড়াও দেখা যাচ্ছে বেশ কিছু মেথড আছে, বাট সেটা ফর্মের মধ্যে ইউজ করা হয় না, যখন ডাটাকে ফেস করা হয় তখন ইউজ করা হয়। যেমন আমাদের প্যাচ আছে, পুট আছে, ডিলেট আছে, ঠিক আছে। তো এখানে আমরা জাস্ট ফর্মের অ্যাকশন দিব এবং মেথড, এই দুইটা জিনিস এখানে দিয়ে রাখবো যখন আমরা HTML করব। ওকে, আচ্ছা। এরপরে হচ্ছে আমরা যখন কোনো একটা ইনপুট তৈরি করব তখন আমাদের ওই ট্যাগের নাম হবে ইনপুট, বাট এটা হবে অ্যাকচুয়ালি একটা সিঙ্গেল ট্যাগ। কি ট্যাগ হবে? সিঙ্গেল ট্যাগ। তাহলে এখানে আমরা জাস্ট ইনপুট দিব, একটা স্পেস দিয়ে এখানে স্ল্যাশ দিয়ে আমরা ক্লোজ করে দেব। আমি সিঙ্গেল ট্যাগের ক্ষেত্রে বলছিলাম যে এখানে যদি আমরা স্ল্যাশ নাও দেই তাহলেও কোনো ধরনের সমস্যা নাই। তো এখানেও কোনো ধরনের সমস্যা হবে না, বাট এইভাবে স্ল্যাশ দেওয়াটা বেস্ট ওয়ে।
এখন যদি আমরা এখানে রিলোড দিই তাহলে দেখব যে এইখানে আমাদের একটা ইনপুট তৈরি হয়ে গেছে, ঠিক সেম ফেসবুকে যেমনটা ছিল। এই যে এটাকে আমরা ক্লিক করলেই সিলেক্ট হচ্ছে এবং এখানে আমরা লিখতে পারতেছি। মজার না ব্যাপারটা? খুব ইজি। আচ্ছা, এখন কথা হচ্ছে একটা ইনপুট মানেই শুধু তো এখানে লেখা যাচ্ছে, বাট এখানে কি টাইপের জিনিসপত্র লেখা যাবে এই জিনিসটা এখানে বলে দিতে হয়। কি করতে হয়? বলে দিতে হয়। তো এই যে কি টাইপের জিনিসপত্র লেখা যাবে এইটাকে বলা হয় টাইপ। এখানে আমাদের অ্যাট্রিবিউট দিতে হয় কি? টাইপ। তাহলে টাইপ ইকুয়াল এখানে আমরা যেটা দিব সেই অনুযায়ী কিন্তু আমাদের ডাটাটাকে ভ্যালিডেশন করবে যে হ্যাঁ এখানে কি দেওয়া যাবে। তো এইখানে আমরা দিলাম যে টেক্সট। টেক্সট মানে বুঝি সেখানে নাম্বার হতে পারে, নাম হতে পারে, যে কোনো লেটার হতে পারে, স্পেশাল ক্যারেক্টার হতে পারে, সবই হতে পারে। তার মানে এখানে টেক্সট মানে হচ্ছে যা ইচ্ছা তাই লিখতে পারবে, এভরিথিং। বুঝাইতে পারছি? আচ্ছা, এরপরে সেকেন্ড হচ্ছে এইখানে আমরা দেখতেছিলাম যে এইখানে শিওর নাম লেখা, আমি যদি এখানে কোনো কিছু একটা লিখতে যাই তাহলে দেখতেছি সেটা চলে যাচ্ছে। মানে আমি যদি লেখা বাদ দিই তাহলে এটা চলে আসতেছে, আবার যদি কিছু লিখি তাহলে সেটা চলে যাচ্ছে। তার মানে এটা জাস্ট আমাদেরকে একটা ইনস্ট্রাকশন দিচ্ছে যে এইখানে কি টাইপের লেখা লিখতে হবে। এটা তো একটা ইনপুট, এখন এখানে কি লিখতে হবে সেটা আমাদেরকে ইনস্ট্রাকশন দিচ্ছে। তো এইটা যদি আমরা এখানে দিতে চাই তাহলে আমাদেরকে এখানে বলতে হয় সেই অ্যাট্রিবিউটের নাম হচ্ছে প্লেস হোল্ডার। ঠিক আছে, প্লেস হোল্ডার এখানে আমরা দিলাম যে টাইপ ইউর নেম। আমরা একটু ভালো করে বলে দিলাম, ওইখানে আমরা শুধু নেম দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছি আমাদের এখানেও আসছে, কিন্তু এখানে একটু কালারটা ভিন্ন। তো কালার ডিজাইন নিয়ে যে ব্যাপারটা থাকবে সেটা হচ্ছে এই বাই ডিফল্ট যে ডিজাইনটা আছে সেটাই চলে আসছে, বাট এটা আমরা চাইলে কি করতে পারবো? আপডেট করতে পারবো, বাট সেটা সিএসএস দিয়ে আপাতত না। এখন এইখানে যদি আমি এই যে নাম লিখতে শুরু করি, কিছু একটা লিখতে শুরু করি, তাহলে কি হচ্ছে? সেটা চলে যাচ্ছে। যখন আমি বাদ দিয়ে দিচ্ছি তখন এটা আবার চলে আসতেছে। তার মানে সেম জিনিসটা আমরা তৈরি করে ফেলছি। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা বিভিন্ন জায়গায় দেখব যে এখানে যদি আমরা চিন্তা করি যে আমরা যদি এখানে রিলোডও দেই, এই যে বাই ডিফল্ট মানে এখানে একটা ভ্যালু সেট হয়ে থাকতেছে, তাই না? মানে আজকের ডেটটা এখানে সেট হয়ে আছে, তাই তো মনে হয় আজকে 19। তারপর আমরা বলতেছি কি আজকে, মানে আজকে জন্ম হইলে কি আজকে ফেসবুক খুলতে পারবে না? আচ্ছা যাই হোক, আগের ডেট দিয়ে রাখছে। তো এইখানে দেখা যাচ্ছে যে বাই ডিফল্ট মানে ইনপুটের ভিতরেও এরকম যদি আমরা কোনো কিছু লিখে রাখতে চাই, দুইটা জিনিস একটু দেখি। এখানে এটা লিখলেই চলে যাচ্ছে, বাট আমি চাচ্ছি যে অলরেডি এখানে কিছু একটা লেখা থাকবে। ঠিক আছে, সাপোজ আমরা এখানে আরেকটা ইনপুট নিই, এখানে ইনপুট একটা নিলাম, টাইপ আমরা টেক্সটে দিই, সমস্যা নেই, প্লেস হোল্ডার। তো এখানে আমি মোবাইল নাম্বার, এখন আমি চাচ্ছি যে না এখানে মোবাইল নাম্বার লেখা থাকবে না, এখানে যেটা হবে আমাদের বাংলাদেশি কোড, তাহলে আমরা দেখা যাচ্ছে যে 880 আমরা এটা কি রাখবো? উঠায় রাখবো। তাহলে এরকম বাই ডিফল্ট আমরা যদি কোনো কিছু দিয়ে রাখতে চাই তাহলে আমাদেরকে এখানে যেটা করতে হয় সেখানে ভ্যালু সেট করতে হয়। কি করতে হয়? ভ্যালু সেট করতে হয়। তো আমি যদি ভ্যালু ইকুয়াল 880 কি দিয়ে দেই? ভ্যালু ইকুয়াল 880 দিয়ে যদি আমি সেভ দিই, এখানে যদি রিলোড দিই তাহলে দেখবো যে বাই ডিফল্ট অলরেডি আমার এখানে ওই ভ্যালুটা বসে থাকবে। কি বুঝাইতে পারছি? তাহলে প্লেস হোল্ডার হচ্ছে কি, যখনই আমরা টাইপ করব তখনই কি হবে? সেটার প্লেস হোল্ডার যেটা থাকবে সেটা চলে যাবে। আচ্ছা, প্লেস হোল্ডার মানে বুঝি যে টেম্পোরারি একটা জিনিস। আর এখানে নাম্বারটা হচ্ছে আমি হয়তো এখানে কোনো একটা ভ্যালু দিব, বাট এটা অলরেডি কি এখানে দিয়ে দেওয়া থাকবে, আমি তারপরে সেটা দিতে পারবো, আবার চাইলে সেটাকে আমি মুছেও দিতে পারবো এবং দিয়ে নতুন কিছু দিতে পারবো। কি বুঝাইতে পারছি? আচ্ছা,
তাহলে আমরা কি কি বুঝলাম, যে একটা ইনপুট মানে হচ্ছে ইউজারের কাছ থেকে সে একটা ডাটা ইনপুট নেবে, সেটা টাইপ যে কোনো টাইপ হতে পারে, কি কি টাইপ হয় সেটা আমরা দেখব। প্লেস হোল্ডার হচ্ছে আমরা যদি সেখানে কোনো কিছু লিখি তাহলে সেটা চলে যাবে, আর এখানে ভ্যালু হচ্ছে সেটা অলরেডি সেখানে থাকবে। ওকে, এখন আমাদের কাজ হচ্ছে যে এইখানে সাবমিট করা যাচ্ছে, কি করা যাচ্ছে, সাবমিট করা যাচ্ছে। তো এইখানে আমাদের একটা সাবমিট বাটন আমরা তৈরি করতে পারবো। এখানে আমি দিলাম যে ইনপুট টাইপ ইকুয়াল, আমি এখানে দিলাম যে সাবমিট, শুধু আমি টাইপটা চেঞ্জ করে দিলাম। এখন যদি আমি রিলোড দিই তাহলে দেখবো যে এখানে সাবমিট কোয়ারি নামে কি আসছে, একটা বাটন চলে আসছে। এখন এই যে বাটনের নামটা যদি আমরা চেঞ্জ করতে চাই তাহলে আমাদেরকে এখানে যেটা দিতে হবে, এখানে আমাদেরকে ভ্যালু দিতে হবে। ভ্যালু মানে কি আমরা জানি যে ইনপুটের ওই ভ্যালুটা চেঞ্জ হবে। এখানে আমি দিলাম ভ্যালুর নাম হচ্ছে যে রেজিস্ট্রেশন। এখন যদি আমি রিলোড দিই তাহলে দেখবো যে এই বাটনের নাম চেঞ্জ হয়ে গেছে। এখানে আমি যদি ক্লিক করি তাহলে এই যে লোড হচ্ছে, লোড হচ্ছে মানে আমার ডাটাটা সাবমিট হচ্ছে। বুঝাইতে পারছি? তাহলে এখানে ইনপুট এটার নাম দিতে হয় কি, টাইপ দিতে হয় কি, সাবমিট। তার মানে এটাতে ক্লিক করলে আমাদের ফর্মটা সাবমিট হবে। বুঝা গেছে? আচ্ছা, এরপরে হচ্ছে এরকম সেম টাইপের আরেকটা টাইপ আছে যেটার নাম হচ্ছে যে রিসেট। কি নাম? রিসেট। আমি এখানে দিলাম যে রিসেট। রিসেট, তো রিসেটের কাজ হচ্ছে আমি অলরেডি এখানে একটা নাম লিখছি, অলরেডি আমি এখানে একটা নাম্বার দিচ্ছি, বাট আমার মনে হচ্ছে না আমার ফর্মটা রিসেট করা দরকার। যেটা লিখছি এটা কি লিখছি, ভুল লিখছি। তাহলে এখানে আমি রিসেটে ক্লিক করলে কি হবে, আমার আগের অবস্থায় চলে আসবে। এটা হচ্ছে আমার টাইপ হচ্ছে রিসেট। এখন কথা হচ্ছে অনেক সময় আমাদের যেটা হয় সেটা হচ্ছে যে সাবমিট বাটনে বিভিন্ন ধরনের ইমেজ দেওয়ার প্রয়োজন হতে পারে, অথবা আইকন থাকতে পারে, অথবা অন্য কিছু থাকতে হবে। কিন্তু এইখানে তো ভ্যালু ইকুয়াল জাস্ট একটা কি নেই, একটা নর্মাল একটা স্ট্রিং নেই, মানে একটা টেক্সট নেই। এখানে আমরা চাইলে কি ইমেজ লিঙ্কিং করাইতে পারবো? সম্ভব? সম্ভব না। তো এইটার কারণে দেখা যাচ্ছে যে আমাদের বাটন নামে একটা HTML ট্যাগ আছে। কি আছে? বাটন নামে একটা HTML ট্যাগ আছে। তো এই বাটন ইনপুট টাইপ সাবমিট বাটনের মতো আমি এখানে দিলাম যে নামে লিখে দিলাম বাটন। এর চেহারাও কিন্তু এই যে আমরা যে রেজিস্ট্রেশন নিছি এটার মতোই দেখতে। বুঝাইতে পারছি? তো এই বাটন দিয়েও কিন্তু ফর্ম সাবমিট করা যায়। এটা কিন্তু ফর্ম সাবমিট করার জন্য, ঠিক আছে, অথবা এখানে ক্লিক করলে কিছু একটা হবে সেটার জন্য। তো এই যে বাটন, এইটারও টাইপ যদি আমরা কি করে দেই, টাইপ এখানে যদি বাটন করে দেই, এখন আর সাবমিট হচ্ছে? সাবমিট হচ্ছে না। বাট এখানে যদি টাইপ আমরা কি করে দিই, সাবমিট করে দিই, তাহলে দেখবো যে এই যে ফর্মটা আগে যেমন সাবমিট হচ্ছিল রেজিস্ট্রেশন বাটন দিয়ে, এটা দিয়েও সাবমিট হচ্ছে। ঠিক আছে, বাট এইখানে আমরা ডাবল ট্যাপ হওয়ার কারণে এত বেশি সুবিধা পাচ্ছি যে এর ভিতরে এখন আমরা যা ইচ্ছা তাই দিতে পারবো। কি করতে পারবো? যা ইচ্ছা তাই দিতে পারবো। এখানে আমাদের এখন আইকন লাগুক, আমাদের এখন ইমেজ লাগুক, অথবা যে কোনো কিছু লাগুক, আমরা এই ফর্মটাকে সেভাবে সাবমিট করতে পারবো। ঠিক আছে, যেমন আমি এখানে বললাম যে সাবস্ক্রাইব বাটন ইমেজ, এরকম আমরা একটা ইমেজ নিয়ে আসি। ঠিক আছে, বাট আমরা চাচ্ছি যে ওইখানে ক্লিক করলে আমাদের ফর্মটা সাবমিট হবে। এখন এই যে মানে ইমেজটা, ঠিক আছে, আমি এখান থেকে শুধু লিঙ্কটা কপি করে নিয়ে আসি, কারণ ইমেজ সেট করার প্রয়োজন নেই, কারণ আমরা জানি যে এসআরসি এর মধ্যে আমরা সেটা যেখান থেকেই দেই না কেন, এই যে ইমেজ এসআরসি ইকুয়াল, এখানে আমরা ইমেজ ওরে আল্লাহ এত বড় আসতেছে। আচ্ছা, ডাটাটা আসতেছে, এখানে আমরা শুধু প্রিভিউ লিঙ্কটা নিয়ে আসি, কপি ইমেজ লিঙ্ক, এই যে এটা আসছে, ঠিক আছে, সিডিএম, এই যে লিঙ্কটা দিয়ে দিলাম। ঠিক আছে, এখন যদি আমি রিলোড দেই, এত বড়, এখানে এখানে অ্যাট্রিবিউট দেওয়া যায়। হ্যাঁ, উইডথ ইকুয়াল, আমি এখানে দিলাম যে 100, তাহলে এটা 100 পিক্সেলে এই যে ছোট হয়ে যাবে। এই যে বাটনটা, এই যে এখন কিন্তু আমরা এই ইমেজে ক্লিক করলে কিন্তু আমাদের ফর্মটা সাবমিট হচ্ছে। তার মানে কিন্তু আমরা এখানে একটা অনেক বড় একটা স্বাধীনতা পাচ্ছি যদি আমরা এখানে বাটন ইউজ করি। বুঝাইতে পারছি আমি?
আচ্ছা এভাবে দিলাম যাতে একটু দেখতে সুবিধা হয়। হ্যাঁ, আচ্ছা এটা বুঝতে পারছি। তাহলে আমরা ফর্ম চাইলে আমরা বাটন টাইপ সাবমিট দিয়েও সাবমিট করাতে পারবো। যদি আমাদের কখনো এমন হয় যে আমাদের ডিজাইনের মধ্যে এমন সাবমিট বাটনে কোনো একটা ইমেজ আছে অথবা কোনো একটা আইকন আছে যেটা আমাদের এইখানে দেওয়া সম্ভব না, ভ্যালুর মধ্যে কি ইমেজ দিলে কাজ করবে? কাজ করবে না। তো যার কারণে তখন আমরা কি ইউজ করব? বাটন ইউজ করব। যখন আমরা ডিজাইন করব তখন দেখা যাচ্ছে একটা জিনিস হয়, সেটা হচ্ছে অ্যাঙ্কর ট্যাগগুলো আছে না, এই ট্যাগগুলো আছে না, সেগুলোকে আমরা বাটনের মতো করে ডিজাইন করি। অনেকে কি করে এই ফর্মের মধ্যে এখানে বাটন টাইপ সাবমিট না নিয়ে অ্যাঙ্কর ট্যাগ নিয়ে সুন্দর করে ডিজাইন করে দেয়। এটা কিন্তু করা যাবে না, কারণ হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ শুধুমাত্র আমাদের কিসের জন্য, মানে এই ট্যাগটা লিংকের জন্য। ওটা দিয়ে আমরা ফর্ম সাবমিট করতে পারবো না। ঠিক আছে, ফর্ম সাবমিটের জন্য হয় আমাদেরকে ইনপুট টাইপ সাবমিট নিতে হবে অথবা বাটন টাইপ সাবমিট নিতে হবে। এটা কনসেপ্ট ক্লিয়ার? আচ্ছা তাহলে এখন নেক্সট আমরা বাকি ট্যাগগুলো দেখব। তো এইখানে দেখা যাচ্ছে যে এইরকম সেম আমাদের ইনপুট টাইপ একটা ইমেজ আছে। ইনপুট টাইপ কি আছে? ইমেজ আছে। ঠিক আছে, এই ইমেজের আমরা দেখি এখানে কি আছে, রিসেট আসছে তো। আচ্ছা, তো এইখানে আমরা দিলাম, এটা না দিয়ে আমরা এখানে দিব তখন এসআরসি, আর সাপোজ এই লিংকটাই দিয়ে দিলাম। এখন যদি রিলোড দিই, এই যে বড় হয়ে গেছে। ঠিক আছে, মানে এটাকে রিসাইজ করে নিতে হবে। তো এই যে ইমেজ টাইপ, কিন্তু ইমেজ টাইপ কি, ইনপুট টাইপ ইমেজ দিয়েও আমরা এসআরসি এর মধ্যে ইমেজ দিয়ে কিন্তু এটাকে সাবমিট করতে পারবো। ঠিক আছে, বাট এটার উপরে আমাদের কন্ট্রোল কিন্তু কম থাকবে। বুঝাইতে পারছি? এই কারণে আমরা সবসময় কি করব, যদি আমাদের কখনো মানে বাটন ইমেজ দরকার হয় তাহলে আমরা বাটন দিয়ে ইউজ করব, বাট এই জিনিসটা কখনো ইউজ করব না। আমি দেখাই দিলাম, যদি কখনো এটা দেখো যাতে কেউ ভয় না পাও যে এটা আবার কি জিনিস। বুঝাইতে পারছি? আমি দুটাই দেখাই দিলাম। এটাকে কমেন্ট করে রাখি, এটা আমাদের লাগতেছে না। আচ্ছা, এই জিনিসপত্রগুলোকে নিচে নিয়ে আসি, আমি একটু সাজাই নিই আর কি। এখানে আমরা বিআর দিই। ঠিক আছে, যেহেতু স্পেস তৈরি করার জন্য বিআর ছাড়া আমরা আপাতত কিছুই শিখিনি। নিচে নিচে দেই, এটাকে একটা নিচে দেই, এটাকে একটা নিচে দিই, এই যে এরকম। আপাতত বাটনগুলো আমাদের এইভাবেই থাক, সমস্যা নেই। আমরা বাকি জিনিসপত্রগুলো একটু প্র্যাকটিস করি। আচ্ছা, এগুলা বুঝতে কোনো সমস্যা নাই তো? আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা এখানে কি নিছি, ইনপুট টাইপ টেক্সট নিছি। টেক্সট নেওয়ার কারণে আমরা যা হয়েছে যে আমরা এখানে যে কোনো ধরনের কি নিতে পারতেছি, টেক্সট নিতে পারতেছি। তো আমি এখানে আরেকটা বিআর নিই, এটাকে নিচে নামাই দিলাম। আচ্ছা, আরেকটা নিতে হবে যাতে স্পেস তৈরি হয়। ওকে, এইরকম। তো সেকেন্ড হচ্ছে আমরা ইনপুট টাইপ আমরা যেটা নিতে পারবো সেটা হচ্ছে যে ইমেইল। ঠিক আছে, ইমেইল আমাদেরকে যেটা করবে সেটা হচ্ছে যে এইখানে অবশ্যই আমি বিআর গুলো অ্যাড করলাম যাতে স্পেস হয়ে যায়। ইনপুট টাইপ ইমেইল যেটা করব, অবশ্যই এখানে একটা ইমেইল দিতে হবে। আমরা যদি কোনো একটা লেখা লিখে যদি এখানে সাবমিট করতে যাই তাহলে এখানে বলবে যে প্লিজ এন্টার অ্যান ইমেইল অ্যাড্রেস। তার মানে টাইপের অবশ্যই একটা মূল্যায়ন আছে, যে টাইপের উপর বেস করে আমাদের কিন্তু ডাটা ভ্যালিডেশন হবে। তো এখানে যখন আমি ইমেইল দিব তখন কিন্তু সেখানে ইমেইল ছাড়া কিন্তু দিবে না। তো আমি যখন একটা ইমেইল দিব তখন কিন্তু এখানে এই যে ফর্মটা সাবমিট হচ্ছে। বুঝাইতে পারছি? আচ্ছা, সেকেন্ড হচ্ছে এইখানে আমি দেখা যাচ্ছে এটা এই যে ফাঁকাও কিন্তু সাবমিট করতে পারতেছি, তাই না? তো এই যে নামটা আমি চাচ্ছি যে এখানে নাম না দিলে এটা সাবমিট করতে পারবে না। তাহলে আমাদেরকে এখানে আরেকটা অ্যাট্রিবিউট দিতে হয়, সেটার নাম হচ্ছে রিকোয়ার্ড। কি? রিকোয়ার্ড। এখন যদি আমি এখানে রিলোড দিয়ে যদি সাবমিট করতে যাই তাহলে এখানে বলবে যে এই যে মানে এটা ফিল আপ করতে হবে, যে এই ভ্যালুটা দিতেই হবে। এই যে প্লিজ ফিল আউট দিস ফিল্ড, কারণ এটা হচ্ছে কি রিকোয়ার্ড, মানে এটা দিতেই হবে, এটা না দিলে ফর্মটা সাবমিট হবে না। বুঝা গেছে? আচ্ছা, এখন কথা হচ্ছে যে এই যে আমরা যে এখানে নাম্বারটা দিছি এই নাম্বারটা কি মানে মিশাই দেওয়া যাচ্ছে, তাই না? কিন্তু এটা তো যদি মিশাই দেয় তাহলে তো সমস্যা। তাহলে এইরকম কোন একটা ভ্যালু আমরা দিয়ে রাখবো, বাট এটা কখনো মিশাই দেওয়া যাবে না, মানে ক্লিন করা যাবে না। এটাকে আমরা তখন দিতে পারি যে রিড অনলি। কি দিতে পারি? রিড অনলি। তাহলে যেটা হবে
এই ইনপুটের ভ্যালুটা এখানে কখনোই যে মিশাই দেওয়া যাচ্ছে না, বা এইখানে কোনো নতুন ভ্যালু দিয়ে দেওয়া যাবে না। ব্যাপারটা বুঝাইতে পারছি? মানে এটা শুধুমাত্র কি হবে, দেখা যাবে, এই যে শুধু দেখা যাচ্ছে, আর কিন্তু কিছু করা যাচ্ছে না। কি বুঝাইতে পারছি? তাহলে রেকর্ড মানে হচ্ছে এটা অবশ্যই সাবমিট করার আগে এটার ভ্যালুটা দিতে হবে, আর রিড অনলি মানে হচ্ছে এইখানে যা দেওয়া থাকবে সেইটা কখনো মিশাই দেওয়া যাবে না, অথবা ওই ভ্যালুটা কখনো চেঞ্জ করা যাবে না। মেইলেও আমরা সেম ভাবে প্লেস হোল্ডার দিয়ে দিতে পারবো, যে প্লেস হোল্ডার ইকুয়াল হচ্ছে যে ইন্টার ইমেইল অ্যাড্রেস, ঠিক আছে? তাহলে এখানে প্লেস হোল্ডারে সেটা চলে আসবে, এই যে ইন্টার ইমেইল অ্যাড্রেস। ওকে, এরপরে আমরা আরেকটা ফিল্ড দেখি। সবাই কিন্তু টাইপ করে করে ট্রাই করব, কারণ প্র্যাকটিস হবে, ঠিক আছে? ফিল্ডের নাম হচ্ছে কি, টাইপ হচ্ছে নাম্বার, ইনপুট টাইপ হচ্ছে নাম্বার। এই যে নাম্বার দিলে যেটা হবে, এইখানে আমি আবার অন্য কিছু লিখে সাবমিট করতে পারবো না। আচ্ছা, এখানে এটা দিই, এই যে এখানে কি বলতেছে প্লিজ ইন্টার এ নাম্বার, আমি এখানে কি দিছি, টেক্সট দিছি। এখানে যদি আমি এখন শুধু নাম্বার দিই, তাহলে দেখবো যে এটা সাবমিট হচ্ছে, না হলে হবে না। বুঝাইতে পারছি? আবার এখানে একটা অ্যারো চলে আসে, এটাতে আমরা নাম্বার কি করতে পারবো, কম বেশি করতে পারবো। আর আমরা এটা সিএসএস দিয়ে এই জিনিসটাকে আমরা হাইডও করতে পারি, সো এটা নিয়ে টেনশনের কোনো কারণ নেই। তাহলে নাম্বার হচ্ছে যে শুধুমাত্র নাম্বার নিবে, ঠিক আছে? এটার জন্য আমরা ইনপুটের নাম্বার নিতে হবে। এটারও আমরা চাইলে প্লেস হোল্ডার চেঞ্জ করতে পারবো। এখানে যদি কোনো ভ্যালু না থাকে, তাহলে এই যে মোবাইল নাম্বার শো করবে। বুঝাইতে পারছি? আচ্ছা, এটার নিচে আরো দুইটা বিয়ার দিয়ে দিলাম। এরপরে আমরা ইনপুট টাইপ আমরা দেখব যে পাসওয়ার্ড, ঠিক আছে? ইনপুট টাইপ কি, পাসওয়ার্ড। এখন যদি আমি এখানে রিলোড দিই, আচ্ছা এটা আমার বিভিন্ন পাসওয়ার্ড সেভ করা আছে, তো যার কারণে এরকম চলে আসতেছে। এইখানে আমরা যখনই কোনো কিছু লিখবো, এটা কি হবে, এই জিনিসটা দেখা যাবে না, এরকম ডট ডট চলে আসবে। এইটাকে বলা হচ্ছে কি ইনপুট টাইপ কি, পাসওয়ার্ড। এখানেও আমরা কি করতে পারবো, প্লেস হোল্ডার দিতে পারবো, যে যে সেট ইওর পাসওয়ার্ড। এখানে পাসওয়ার্ড আছে, তো যার কারণে এটা হচ্ছে এই যে সেট ইওর পাসওয়ার্ড। বুঝাইতে পারছি? আচ্ছা, এখন এখানে সেটা আছে কিনা আমরা একটু দেখি। এখানে নাই, তবে বিভিন্ন ফর্মে আমরা পাবো। টুইটারে যাই দেখি, টুইটারে ফর্মের মতো লেভেল আছে। এখানেও নাই, ঠিক আছে? আমি যেটা খুঁজতেছিলাম, এখানেও লেভেল ইউজ করা নেই। আচ্ছা, যাই হোক, ঘটনা হচ্ছে যে আমাদের মানে বিভিন্ন ফর্মে যেটা থাকে সেটা হচ্ছে যে এইখানে আমরা শুধুমাত্র ইনপুট তো দিচ্ছি, অনেক সময় নেম থাকে, যেমন উপরে লেখা থাকে যে নেম, ঠিক আছে? আবার দেখা যাচ্ছে যে ইমেইলের আগে এখানে লেখা থাকে কি থাকে, ইমেইল লেখা থাকে, এরকম থাকে। এই যে মানে এটা উপরে থাকে অ্যাকচুয়ালি,
এই যে এমন থাকে না, তো এই জিনিসটা কিভাবে করে এটা আমরা একটু দেখব। এই যে এমন থাকে না যে নেম ইমেল, তো এইখানে ফর্মের মধ্যে যখন আমরা এরকম কোনো নেম নিব এটাকে বলা হয় লেবেল। কি বলা হয়? লেবেল বলা হয়। তো লেবেল হচ্ছে একটা ডাবল ট্যাগ, লেবেল হচ্ছে একটা ডাবল ট্যাগ, এটা শুরু হবে লেবেল আমাদের কি হবে শেষ হবে। যদি রিলোড দেই তাহলে দেখবো এটা অ্যাজ এ কিসের মতো, অ্যাজ এ নর্মাল টেক্সটের মতোই শো করবে। ঠিক আছে, এটা ইয়ার আমরা একটু দিই। এই যে এরকম। এখন কথা হচ্ছে যে লেবেল আমরা নর্মাল টেক্সট লিখলেও এমন চলে আসে, লেবেল লিখলেও এমন চলে আসে, তাহলে অ্যাকচুয়ালি লেবেল আমরা কেন লিখবো? ঠিক আছে, এটার একটা স্পেশাল একটা ব্যাপার আছে। ঠিক আছে, তো এইখানে দেখা যাচ্ছে আমরা লেবেলটা লিখলাম, আমাদের যেটা করতে হবে যে এই যে লেবেলে যখন আমরা ক্লিক করব তখন দেখবো যে আমাদের এই যে ইনপুটটা এটা অটোমেটিক কি হয়ে যাবে, অ্যাক্টিভ হয়ে যাবে। ঠিক আছে, তো এটা যদি আমরা দেখি তাহলে দেখা যাচ্ছে এই যে লেবেল এইটাকে আমাদের অবশ্যই মানে লেবেল দিয়ে আমাদের শুরু হবে, আর এই যে নেম থেকে শুরু করে ইনপুট থেকে শুরু করে যা আছে আমাদের কিসের মধ্যে রাখতে হবে, লেবেলের মধ্যে রাখতে হবে। তাহলে এইখানে আমি যদি ক্লিক করি তাহলে দেখবো যে এই যে নেমের মধ্যে আমি ক্লিক করছি, বাট কি হচ্ছে আমার ইনপুটটা কিন্তু অ্যাক্টিভ হয়ে যাচ্ছে, মানে এখানে আমি এখন লিখতে পারবো। এখানে যদি আমি ক্লিক করি তাহলে সেটা হচ্ছে নিচের এটা অ্যাক্টিভ হচ্ছে না। তার মানে আমাদের এরকম কি করতে হবে, লেবেল দিয়ে আমাদের যদি উপরে মানে নাম লেখার প্রয়োজন হয় তাহলে আমাদেরকে লেবেল দিয়ে এটা র্যাপ করে দিতে হবে যাতে এই নামের মধ্যে ক্লিক করলে এটা অ্যাক্টিভ হয়ে যায়। বুঝাইতে পারছি? এখন আরেকটা ঝামেলা হতে পারে, ঘটনাক্রমে ডিজাইন এমন হতে পারে যে লেবেল আছে আমার অন্য এক জায়গায়, ইনপুট আছে আমার আরেক জায়গায়। এমন হতে পারে না, দেখা যাচ্ছে দুই কলাম, দুই কলামের ভিতরে আমার একদিকে এই টেবিলে যদি আমরা চিন্তা করি এখানে একটা টিডির ভিতরে আমার কি আছে, লেবেল আছে, আর একটা টিডির ভিতরে আমার কি আছে, ইনপুট আছে। এখন আমি এতগুলা র্যাপিং করতে তো পারবো না, তাই না, লেবেল দিয়ে, তখন তো ঝামেলা হবে কারণ টেবিলের স্ট্রাকচার তখন কাজ করবে না। তখন আমরা যে কাজটা করব তখন আমাদেরকে এইখানে লেবেল শুরু করতে হবে, লেবেল শুরু করতে হবে আমাদের যেখানে দরকার, মানে যেখান পর্যন্ত আমাদের টেক্সটটা থাকবে সেখানে আমরা এটাই কি করব, ক্লোজ করে দেব। ক্লোজ করে দেওয়ার পরে আমরা দেখাচ্ছি যে যে ইনপুটের সাথে কানেক্ট করব সেটাতে আমরা একটা আইডি অ্যাট্রিবিউট দিয়ে এটা একটা আইডি দিব। আইডি মানে বুঝি যে ইউনিক একটা নেম যেটা অন্য কারোর সাথে মিলবে না। যেমন এটার আমি আইডি দিলাম কি ইমেইল, আর এই যে আইডি আর এই যে লেবেল এটাকে আমরা কানেক্ট করব, লেবেলের মধ্যে সেটাকে আমরা ফর দিব, আর এই ফরের মধ্যে আমরা সেই ভ্যালুটাই দিব যে কোন আইডিটার সাথে আমরা কানেক্ট করতে চাচ্ছি। তাহলে এই ফর দেখবে যে কোন ইনপুটের আইডি হচ্ছে ইমেইল, যখন এখানে ক্লিক করা হবে তখন এই মেইলের ইনপুটটাকে সে অ্যাক্টিভ করবে। বুঝাইতে পারছি? এখন যদি এখানে রিলোড দিই তাহলে এখানে আমি যদি ক্লিক করি তাহলে দেখবো যে হ্যাঁ এটাও এখন কানেক্টেড হচ্ছে, এটাও কানেক্ট হচ্ছে। তাহলে আমরা লেবেল এবং ইনপুট আমরা কিভাবে কানেক্ট করব এটা বুঝতে পারছি? সমস্যা হবে কোনো? ভাই ইনপুটের ইমেলের ইনপুটটা সবার নিচে দিয়ে দিই এটাকে এইখানে এটাকে আমরা যেখানে বলি এই যে এখানে দিছি, এই যে বুঝতে পারছি, মানে আলাদা জায়গায় থেকে যাতে কানেক্ট করা যায় এই কারণে আমাদেরকে ফর এবং আইডি দিতে হবে। আর পাশাপাশি যদি থাকে তাহলে এত কিছু করার দরকার নাই, শুধু লেভেলের মধ্যে র্যাপিং করে দিলেই হয়ে যাবে। বুঝাইতে পারছি? বাট ঘটনাক্রমে যদি ডিজাইন ভিন্ন জায়গায় দিতে হয়, স্ট্রাকচার যদি একটু কমপ্লেক্স হয় তাহলে আমরা এইভাবে কানেক্ট করব, তখন সেটা যেখানেই থাকুক না কেন এই ফর্মের ভিতরে থাকলে সেখানে ক্লিক করলে সেটা কানেক্ট হয়ে যাবে। এটা বুঝতে কারো কোনো সমস্যা আছে? আচ্ছা, এখন তাহলে আমরা আমাদের মোটামুটি বেসিক কনসেপ্ট ক্লিয়ার। ঠিক আছে, এখন আমরা দেখব যে এক্সট্রা আরো কি কি ফিল্ড আছে সেগুলো আমরা এখন দেখব। তো আমি এখানে কি কি দেখাইলাম, ইনপুট টাইপ টেক্সট দেখাইলাম, নরমাল টেক্সটের জন্য
ইমেইলের জন্য আমরা ইমেইল, নাম্বারের জন্য আমরা নাম্বার, পাসওয়ার্ডের জন্য আমরা কি ইউজ করব, পাসওয়ার্ড। আরো কি কি আছে সেটা আমরা দেখি। টাইপ আমাদের এখানে ইউআরএল আছে, ঠিক আছে, ইউআরএল আছে। ইউআরএল আমাদের যেটা নেবে সেটা হচ্ছে যে ইউআরএল মানে লিংক ছাড়া অন্য কিছু দিয়ে যদি আমরা সাবমিট দিই, এখানে যদি অন্য কিছু দিয়ে যদি আমরা সাবমিট দিতে চাই, তাহলে এখানে বলবে যে আমাদের একটা ইন্টার ইমেল দিতে। ইন্টার ইমেল সে কিভাবে বুঝবে, অবশ্যই সেটার সাথে এইচটিটিপিএস এটা থাকতে হবে, ঠিক আছে, তাহলে সে বুঝতে পারবে যে এটা একটা ভ্যালিড একটা ইউআরএল। বুঝাইতে পারছি? আচ্ছা, এখানে বিআর দিয়ে দিই। ওকে, এটাকে আমি ডুপ্লিকেট করি। এখানে আমি টাইপ দিলাম কালার, কি দিলাম, টাইপ দিলাম কালার। তো এখানে এই যে কালার পিকার আমার চলে আসবে, যখন আমি ক্লিক করব তখন দেখা যাচ্ছে যে আমার একটা কালার পিকার চলে আসবে, ঠিক আছে। আমরা যখন হয়তো ডেভেলপমেন্টের কাজ করি তখন এমন দরকার হয়, দেখা যাচ্ছে যে ক্লায়েন্ট চাচ্ছে যে সে নিজের মতো করে যাতে কালার কোড দিতে পারবে, কালার বসাইতে পারে, তখন দেখা যাচ্ছে যে আমরা চাইলে ইনপুট টাইপ দিয়েও আমরা কালার পিকার নিয়ে আসতে পারবো। আচ্ছা, এরপরে হচ্ছে ডেট, ঠিক আছে। ডেট থেকে ডেট টাইপ একসাথে হবে। এই যে ডেট, যখন আমরা ডেট ইউজ করব ইনপুট টাইপ, তখন আমরা কি হবে, এখানে একটা আমরা ক্যালেন্ডার পাবো, যেখানে আমরা চাইলে এই যে আমাদের মাস এবং এখানে আমাদের ইয়ার এখানে আমরা সিলেক্ট করতে পারবো, এবং যেটা আমরা সিলেক্ট করব সেই অনুযায়ী আমাদের কি হবে, এখানে ক্যালেন্ডার চলে আসবে এবং সেখান থেকে আমরা ডেট পিক করলে সেই ডেটটা এখানে বসে যাবে। বুঝাইতে পারছি? এইরকম টাইমেরও একটা আছে, এখানে যদি আমরা টাইম লিখি, তাহলে এরকম টাইমের একটা অপশন আছে যেখানে আমরা দেখা যাচ্ছে যে আমরা টাইম দিতে পারবো, ঠিক আছে। এখানে আমরা এম দিব নাকি পিএম দিব, ঠিক আছে। এই যে বুঝতে পারছি, এখানে ক্লিয়ার করলে এটা আবার ক্লিয়ার হয়ে যাবে। তো এগুলোর জন্য অ্যাকচুয়ালি আরো অনেক প্লাগইন আছে, সেগুলো আমরা ইউজ করতে পারবো, বাট এগুলা হচ্ছে কি বাই ডিফল্ট। বুঝাইতে পারছি? আচ্ছা, এরপর হচ্ছে আমরা এই জিনিসগুলো একটু দেখে নিই। এই যে ফেসবুকের এইগুলো আমরা যে দেখলাম, তো আমরা দেখা যাচ্ছে যে এইখানে সিলেক্ট নামে একটা ট্যাগ আছে, যে সিলেক্ট কি হবে, আমাদের শুরু হবে এবং শেষ হবে। এর ভিতরে আমাদের কি হবে, অপশন হবে। তো অপশন আমরা দিয়ে দিলাম এখানে, এখানে আমি দিলাম যে অন 2 3 দিলাম। রিলোড দেই, তাহলে দেখবো যে এখানে সিলেক্ট করা যাচ্ছে। এই যে সাপোজ এখানে আমাদের তখন লেভেল দিয়ে লিখে দিতে হবে যে লেভেল সিলেক্ট ডেট না ডে। এই যে সিলেক্ট ডে যখন আমি ক্লিক করতেছি তখন দেখাচ্ছে এই যে চলে আসতেছে। কি বুঝাইতে পারছি, যেটা আমরা ফেসবুকের ওইখানে দেখলাম। এখন যখন আমরা সিলেক্ট অপশন ইউজ করব, তখন আমাদের এই যে অপশনের মধ্যে অবশ্যই এটা যেটা দিচ্ছি আমরা, এটা হচ্ছে বাহিরের আউটপুটে যেটা শো করবে সেটা। আর এইখানে আমাদের অবশ্যই ভ্যালু নামে অ্যাট্রিবিউট ইউজ করতে হবে, এবং এইখানে আমরা যেটা এই অপশনের জন্য আমরা কি ভ্যালু ডাটাবেজে পাঠাইতে চাই সেটা আমাদের কোথায় দিতে হবে, ভ্যালুর মধ্যে দিতে হবে। মানে এইখানে বাইরে 3 লেখা কিন্তু ভিতরে যদি 1 লেখা থাকে, তাহলে এটাই কোথায় যাবে, ডাটাবেজে চলে যাবে। বুঝাইতে পারছি? তো আমাদের এই ভ্যালু প্রত্যেকটার ক্ষেত্রে সেট করতে হবে। এই যে এটা হচ্ছে সিলেক্ট অপশন, ঠিক আছে। এখানে আমরা এখন নাম নাম্বার যা আছে সব দিতে পারবো, কোনো ধরনের সমস্যা নেই। আমরা যদি দিনের নাম দিয়ে যদি করতে চাই তাহলে সেটা আমরা করতে পারবো, ঠিক আছে। আচ্ছা, এরপরে এখানে একটা বিআরটি
এখানে আমি টেক্সট দিলাম। ঠিক সেম ভাবে ডাটা লিস্ট নামে কি আছে, আরেকটা ট্যাগ আছে, ঠিক আছে, ডাটা লিস্ট। এই ডাটা লিস্টের মধ্যেও আমরা কি করতে পারবো, আমাদের অপশন তৈরি করতে পারবো। তো এখানে আমি সাপোজ আমরা দিলাম যে কোডার এখানেও সেম ভাবে আমরা কি করতে পারবো, ভ্যালু দিতে পারবো। তাহলে এখানে আমরা দুইটা দিলাম। এখানে যদি আমরা একটু দেখি তাহলে দেখবো যে এটা ইনপুট আসছে, বাট এখানে কিন্তু কিছুই আসেনি। তো এই যে ডাটা লিস্ট, এটার আমাদের একটা আইডি দিতে হবে। আমরা এখানে একটা আইডি দিলাম, সাপোজ এখানে দিলাম যে মাই ডাটা লিস্ট, এমন একটা আইডি দিলাম। এইখানে ইনপুটে আমরা এখানে একটা লিস্ট অ্যাট্রিবিউট নিব এবং সেটার মধ্যে আমরা এই যে ডাটা লিস্ট এটাকে আমরা দিয়ে দেব। এখন যদি আমি এখানে রিলোড দিই, এই যে আমি এখানে কি লিখতেছি, আচ্ছা এখানে সবগুলো কি একই দিচ্ছি নাকি, আইটি এখানে দিলাম যে আইটি, এইখানে আমি যদি সি লিখি তাহলে দেখবো যে আমার সাজেশনে কি চলে আসতেছে, প্রোডাক্ট চলে আসতেছে। আমি যদি এখানে আই যদি লিখি তাহলে দেখবো যে আমার আই যেগুলোর মধ্যে আছে সেগুলো চলে আসতেছে। মানে এটা অ্যাজ এ হচ্ছে বাই ডিফল্ট আমরা বিভিন্নখানে দেখি না যে ওইখানে কিছু লিখতে ধরলে আমাদের একটা সাজেশন দেখায়, সেই জিনিসটা আমরা এরকম ডাটা লিস্ট দিয়েও আমরা তৈরি করতে পারবো। বুঝাইতে পারছি? আচ্ছা, এইখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে যে এই সিলেক্ট অপশনের আমাদের গ্রুপ তৈরি করা যায়, ঠিক আছে। এটাকে যদি আমরা এখানে ট্রাই করে দেখি, গ্রুপ অপশন গ্রুপ, এখানে আমরা এটাকে শেষ করে দেব। গ্রুপ জাস্ট মানে এভাবে লিখতেছি আর কি। আচ্ছা, এখানে ব্ল্যাঙ্ক আসছে। আচ্ছা, এটা একটু দেখি, আমরা ভুলে গেছি। সিলেক্ট অপশন গ্রুপ, আচ্ছা ওপিটি গ্রুপ, এটা ঠিক আছে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। ট্যাগের নাম আমাদের ঠিক আছে, সম্ভবত এখানে ভ্যালু দিতে হবে। ও আচ্ছা, গ্রুপের মধ্যে রাখতে হবে, গ্রুপের মধ্যে রাখতে হবে। আর কি করতে হবে, লেভেল দিতে হবে। তাহলে দেখা যাচ্ছে যদি আমরা গ্রুপ তৈরি করতে চাই, ঠিক আছে, তাহলে আমাদেরকে এখানে গ্রুপ শুরু করতে হবে, ওপিটি গ্রুপ এখানে শুরু করতে হবে এবং গ্রুপটাই কি করতে হবে, শেষ করতে হবে। বুঝাইতে পারছি? আর এই যে আমি ট্যাব দিয়ে কিন্তু এটার ভিতরে দিয়ে দিচ্ছি, কারণ হচ্ছে এই গ্রুপের ভিতরে এটা। আর এখানে আমরা গ্রুপের নাম যেটা দিব সেটা আমাদের কি দিতে হবে, লেভেলের মধ্যে দিতে হবে। এখানে লেভেলের মধ্যে আমি এটা দিয়ে দিলাম। ওকে, এখন দেখি কি আসে আমাদের। এই যে কি আসছে, এটা ছিল যে একবারে ফুললি মানে কি বলে এটাকে, সিরিয়ালি সব চলে আসছে। আমরা চাইলে এটার ভিতরে গ্রুপ আকারে ভাগ করতে পারবো। এখানে বললাম যে গ্রুপ, নিউ গ্রুপ অন, ঠিক আছে। আর এটাকে আমি নিচে ডুপ্লিকেট করে দিই, দিয়ে এখানে অপশনগুলোকে আমি এগুলা করে দিলাম, আর এখানে বলে দিলাম যে গ্রুপ 2। এখন যদি রিলোড দেই তাহলে দেখবো যে এটার ভিতরে গেলে এই যে গ্রুপ 1 গ্রুপ 2। কি বুঝাইতে পারছি? এভাবে যদি আমাদের কখনো দরকার হয় তাহলে আমরা এভাবে গ্রুপ তৈরি করতে পারবো। এখন এইটাতেও দেখা যাচ্ছে অনেক সময় আমাদের
অনেক সময় আমাদের প্রয়োজন হয় এমন যে একটা সিলেক্ট করা যাচ্ছে, এখানে একটা সিলেক্ট করা যাচ্ছে, তাই না? তার মানে একটা ভ্যালু যাবে, বাট আমাদের মাল্টিপল সিলেক্টের প্রয়োজন হতে পারে। তো মাল্টিপল সিলেক্টের জন্য আমাদের আরেকটা অ্যাট্রিবিউট আছে, একটু দেখি। আচ্ছা, এখানে আরেকটা ভালো জিনিস মনে পড়ছে, সেটা হচ্ছে যে এখানে আমাদের বাই ডিফল্ট দেখা যাচ্ছে ডে 1 সিলেক্ট থাকতেছে, তাই না? মানে প্রথম ভ্যালুটা। কিন্তু আমি চাচ্ছি না, এখানে কি থাকবে, ডে 3টা সিলেক্ট থাকবে। তাহলে আমরা যেই অপশনের ভিতরে আমরা অ্যাট্রিবিউট দিব যে সিলেক্টেড, কি দিব, সিলেক্টেড, এই অ্যাট্রিবিউট আমরা যেই ভ্যালুর মধ্যে দিব, অপশনের মধ্যে দিব, সেটা আমাদের বাই ডিফল্ট এই যে সিলেক্ট হয়ে থাকবে 3, ঠিক আছে? এখানে আমরা এখানে বলি সিলেক্ট অপশন সিলেক্ট, এখানে একটা অ্যাট্রিবিউট দিতে হয়, এই যে মাল্টিপল, শুধুমাত্র, বুঝতে পারছেন? এখানে আমি যদি এই যে সিলেক্টের ভিতরে অ্যাট্রিবিউট দেই কি মাল্টিপল, তাহলে এখানে যেটা হবে, এই যে এখানে এটা পুরো লিস্টটা শো করবে এবং এখানে আমরা কন্ট্রোল ধরে মাল্টিপল সিলেক্ট আমরা করতে পারবো এবং এই তিনটা ভ্যালু আমরা কি করতে পারবো, ডাটাবেজে পাঠাইতে পারবো। এটাও আমাদের মাঝে মাঝে প্রয়োজন হতে পারে যে আমরা মাল্টিপল সিলেক্ট করব, ঠিক আছে? তো এটা উঠাই দিচ্ছি, জাস্ট দেখাইলাম আর কি, এটা মাঝে মাঝে লাগে অনেক সময়। আচ্ছা, তাহলে সিলেক্ট অপশন নিয়ে কারো কোনো কনফিউশন আছে? আচ্ছা, এইরকম দেখা যাচ্ছে যে সেম ভাবে আমাদের সিলেক্ট অপশনের মতোই মাল্টিপল জিনিস সিলেক্ট করার জন্য আমাদের আরেকটা আছে, সেটা হচ্ছে যে ইনপুট টাইপ কি, ইনপুট টাইপ চেকবক্স, চেকবক্স। তো চেকবক্স আমাদেরকে বাই ডিফল্ট কি দিবে, এরকম একটা চেক অপশন দিবে, এই যে চেক করা যাচ্ছে, বুঝাইতে পারছি? ঠিক আছে, কালার অন, তাহলে দেখাচ্ছে এই যে। এখন ঘটনা হচ্ছে যে এই যে এখানে ক্লিক করলে যে এটা চেক হবে, এই জিনিসটা আমরা কিভাবে করব, এটার জন্য আমাদেরকে এটা পুরোটা লেভেলের মধ্যে রাখতে হবে। লেভেলের মধ্যে আমরা পুরো ইনপুটটাকে এবং ওই টেক্সটটাকে রেখে দিব, তাহলে যেটা হবে এই যে এই টেক্সটটাতে ক্লিক করলে এখন এটা চেক হবে এবং আনচেক হবে, বুঝাইতে পারছি? আচ্ছা, তো এটাকে যদি আমরা মাল্টিপল করে ফেলি তাহলে দেখবো যে এই যে মাল্টিপল সিলেক্ট করা যায়, মানে চেক বক্সটা অ্যাকচুয়ালি কিসের জন্য, মাল্টিপল সিলেক্টের জন্য, ঠিক আছে? এই যে। আচ্ছা, এখন ঘটনা হচ্ছে যে চেক বক্সের মধ্যে আমরা বাই ডিফল্ট কিন্তু কোনো কিছু পাবো না, এই কারণে দেখা যাচ্ছে যে এগুলার ভ্যালু সেট করতে হয়। মানে আমি যদি কালার অন পাঠাইতে চাই তাহলে এখানে এভাবে কালার অন, ঠিক আছে, যে কোনটা চেক করবো সেটা যদি আমরা জানতে চাই তাহলে এগুলা আমাদেরকে এখানে কি করে দিতে হয়, দিয়ে দিতে হয়, বুঝাইতে পারছি? ভ্যালুতে এটা পাস করে দিতে হবে, না হলে কিন্তু ওটা কোনো ভ্যালু পাবে না। এই যে চেক আনচেক করতে হবে, বুঝা গেছে? আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের রেডিও বক্স আছে, আমরা জেন্ডারের ক্ষেত্রে যেটা দেখছিলাম যে ইনপুট টাইপ রেডিও। এখন যদি আমরা রিলোড দেই তাহলে দেখবো যে এই যে এরকম চলে আসছে। আচ্ছা, আমরা এক কাজ করি, এখানে দুইটা বিআর দিই, এই যে বিআর দিলাম, এরকম একটা চলে আসছে। সেম ভাবে এখানেও আমরা দেখলাম মানে টেক্সট দিতে হবে যে মেল, ঠিক আছে? তাহলে দেখবো যে পাশে চলে আসছে। এখানে যদি আমরা আরেকটা করি যে ফিমেল, তাহলে দেখবো যে কি আরেকটা চলে আসছে। এগুলাকে আমরা যদি এই ক্লিক করলে আমরা চেক করাতে চাই তাহলে আমাদেরকে ঠিক সেম ভাবে লেভেলের ভিতর রাখতে হবে, তাহলে যেটা হবে আমাদের এগুলা কানেক্টেড হয়ে যাবে। বুঝাইতে পারছি? কারো সমস্যা হচ্ছে নাকি বুঝতে? এই যে এখন ঘটনা হচ্ছে দুইটাই তো একসাথে তো চেক হবে না, তাই না? তো এটার জন্য আমাদেরকে নেম সেট করতে হবে। আমরা এই ইনপুটগুলোর আমরা কি সেট করব, নেম সেট করব। তো নেম আমাদেরকে যেটা করতে হবে যে নেম আমাদের একটা কমন সেট করতে হবে। তো আমরা এখানে দিলাম যে জেন্ডার, এখানে দিলাম জেন্ডার।
তাহলে যখন সে দেখবে যে দুইটার নেম সেম, তখন সে যে কোনো একটাকে চেক করাবে। এখন যদি আমরা রিলোড দিই তাহলে দেখবো যে আমি যদি মেলে ক্লিক করি তাহলে এটা চলে যাচ্ছে, এখানে ক্লিক করলে এটা চলে যাচ্ছে। কি বুঝতে পারছি? তাহলে মাল্টিপল যদি আমাদের চেকের দরকার হয় তাহলে আমাদেরকে ইউজ করতে হবে চেক বক্স। যদি আমাদের সিঙ্গেল ভ্যালু লাগে তাহলে আমরা ইউজ করব রেডিও। বোঝা গেছে? আচ্ছা, এগুলার ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে চেক করার কারণে কোনো ভ্যালু ডাটাবেজে যাবে না, তখন আমাদেরকে এগুলার কি করে দিতে হয়, ভ্যালু সেট করে দিতে হয়। তাহলে ভ্যালু এখানে দিয়ে দিলাম যে মেল, আর এখানে আমরা ভ্যালু সেট করে দিলাম কি, তাহলে এখন আমাদের ডাটাবেজে কিন্তু মেল অথবা ফিমেল যে কোনো একটা চলে যাবে। বুঝাইতে পারছি? আচ্ছা, তাহলে আমরা মোটামুটি সিলেক্ট অপশন দেখলাম, চেক বক্স দেখলাম, রেডিও বক্স দেখলাম, ঠিক আছে। এরপরে আমরা দেখা যাচ্ছে টেক্সট এরিয়া আছে, ঠিক আছে। কি টেক্সট এরিয়া? আমরা এতক্ষণ পর্যন্ত যে ইনপুটগুলা নিছিলাম এগুলা কিন্তু সিঙ্গেল লাইন ইনপুট। সিঙ্গেল লাইন ইনপুট বলতে এখানে আমরা যদি ইনপুট নেই তাহলে কি হচ্ছে, এখানে জাস্ট অল্প কিছু টেক্সট লেখা যায়, কিন্তু আমরা চাচ্ছি যে প্যারাগ্রাফ লেখা যাবে, ঠিক আছে। তখন আমাদেরকে নিতে হয় টেক্সট এরিয়া। টেক্সট এরিয়া, ঠিক আছে। টেক্সট এরিয়া আমাদের ডাবল একটা ট্যাগ, এটা টেক্সট এরিয়া শুরু হবে আবার শেষ হবে। এখন যদি এখানে রিলোড দেই তাহলে দেখবো যে এই যে একটা বক্সের মতো চলে আসছে, যেখানে মাল্টিপল লাইন লেখা যায়, মাল্টিপল লাইন লেখা যায়, এবং এটাকে ধরে এই যে বড় ছোট করা যায়, এই যে চাইলে বড় করা যায়, ছোট করা যায়, যেটা ইনপুটের মধ্যে করা সম্ভব না। তো যেখানে আমাদের প্যারাগ্রাফ অথবা মানে বড় কিছু লিখতে হবে তখন আমাদেরকে কি ইউজ করতে হবে, টেক্সট এরিয়া ইউজ করতে হবে। টেক্সট এরিয়ার এখানে কোনো টাইপ দিতে হয় না, এখানে আমরা চাইলে কি করতে পারবো, প্লেস হোল্ডার দিতে পারবো। প্লেস হোল্ডার ইকুয়াল এখানে বলবো যে টাইপ ইউর মেসেজ। তাহলে এখানে যদি আমরা রিলোড দিই তাহলে দেখবো যে টাইপ ওর মেসেজ এটা দেখাচ্ছে। বুঝতে পারছেন? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ ভ্যালু দেখাচ্ছে। তো এখন কথা হচ্ছে আমরা ইনপুটের ক্ষেত্রে কি দিছিলাম, ভ্যালু সেট করছিলাম, বাট টেক্সট এরিয়ার ক্ষেত্রে যেটা হবে এখানে ভ্যালু বলে কোনো অ্যাট্রিবিউট নাই। এখানে আমরা যদি কোনো কিছু লিখতে চাই, মানে বাই ডিফল্ট যদি শো করাতে চাই, তাহলে আমাকে কোথায় লিখতে হবে, ডাবল ট্যাগের ক্ষেত্রে আমরা জানিস যে ওর পেটের ভিতরে লিখতে হবে, যেখানে ক্লোজ হবে তার আগে। এখন যদি লিখতে দেখি তাহলে দেখবো যে ভ্যালু হিসেবে আমাদের এই যে হ্যালো এখানে কিন্তু বাই ডিফল্ট বসে আছে। বুঝাইতে পারছি? এই আর কি। তো সচরাচর কিন্তু এই জিনিসপত্রগুলাই সব থেকে বেশি ইউজ হয়। তারপর আমরা দেখি যে আমরা কোনো কিছু মিস করছি নাকি। আমরা যদি এখানে একটু সার্চ করি যে HTML ইনপুট ইনপুট টাইপস, তাহলে আমরা এখানে মোটামুটি একটা লিস্ট পাবো যে কোনো কিছু আমরা বাদ করছি নাকি। আচ্ছা, হ্যাঁ ফাইলটা দেখতে, আচ্ছা বাটন আমরা দেখছি, চেকবক্স দেখছি, কালার দেখছি, ডেট টাইম দেখছি, ইমেইল দেখছি, ফাইল দেখি। আচ্ছা হ্যাঁ, এটা একটা তো এইখানে যদি আমরা দেখা যাচ্ছে ফাইল আপলোড করাতে চাই, একটা মানুষ কি করবে, তার ছবি আপলোড করবে অথবা অন্য কোনো ছবি আপলোড করবে, তখন আমাদেরকে ইনপুট টাইপ ফাইল নিতে হবে। ইনপুট টাইপ ইকুয়াল হচ্ছে ফাইল, আর এটাকে আমরা শেষ করে দিলাম। এখন যদি এখানে রিলোড দেই তাহলে দেখবো যে ব্রাউজ ফাইলের অপশন আসছে, এখানে ক্লিক করলে ফাইল যে কোনো সিলেক্ট করা যায়। আমি যে কোনো একটা সিলেক্ট করে দিলাম, এই যে সেটার নামও এখানে দেখাচ্ছে। বুঝাইতে পারছি? এটাই হচ্ছে ইনপুট টাইপ ফাইল, আর এই ফাইলটা আমরা এখান থেকে ধরে সেটাকে আপলোড করতে পারবো এখন। আচ্ছা, এরপর হচ্ছে ইনপুট টাইপ হচ্ছে হিডেন। তো হিডেনের ব্যাপারটা হচ্ছে, হিডেন মানে তো বুঝি হিডেন মানে অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের কোনো ডাটাবেজে নিতে হবে ফর্মের মাধ্যমে, বাট সেই ডাটাটা যাতে আউটপুটে না শো করে, মানে ইউজার যাতে সেটা দেখতে না পায়, হয়তো কোনো আইডি বা কোনো কিছু, তাহলে আমরা ইনপুট টাইপ কি নিব, হিডেন আমরা দিব। তাহলে যেটা হবে যে এখানে একটা ইনপুট ক্রিয়েট হবে, এই যে ফাইলের পরে আমরা দেখবো যে এখানে একটা ইনপুট ক্রিয়েট হয়েছে, ইনপুট, এই যে ইনপুট ক্রিয়েট হয়েছে, কিন্তু এটা কি হচ্ছে না, আউটপুট দেখা যাচ্ছে না, বা এখানে ইউজারের কাছে ভিজিবল হবে না। আমরা চাইলে এইটার ভিতরে আমরা দেখা যাচ্ছে ভ্যালু দিয়ে দিতে পারি যে হ্যালো
এবং এই যে এখানে যে আমরা ভ্যালুটা নিছি এটাকে আমরা ডাটাবেজেও নিয়ে যেতে পারি, ঠিক আছে, যেটা ইউজার দেখতে পাবে না বাট এখানে কোনো একটা ডাটা চলে যাবে, ঠিক আছে। এইরকম দেখা যাচ্ছে ফর্মের মাধ্যমে হিডেন ভ্যালু পাস করানোর জন্য ইনপুট টাইপ হিডেন ইউজ করা হয়। ইমেজ তো দেখলাম, মান্থের এখানে তেমন কোনো কিছু কাজ হয় না, নাম্বার দেখছি, পাসওয়ার্ড দেখছি, রেডিও দেখছি। আচ্ছা রেঞ্জটা দেখি। রেঞ্জটা হচ্ছে রেঞ্জটা হচ্ছে একটা স্লাইডারের মতো আসবে, ঠিক আছে, এই যে এরকম একটা স্লাইডারের মতো আসবে যেখানে আমরা দেখা যাচ্ছে মিনিমাম এবং ম্যাক্সিমাম দুইটা ভ্যালু সেট করে এইখানে কতটুকু টানলে আমরা কতটুকু ভ্যালু পাবো সেটা আমরা নিয়ে যেতে পারবো। তার মানে এখানে আমরা আরো কিছু অ্যাট্রিবিউট পাবো, সেটা হচ্ছে যে মিন, ঠিক আছে, মিনিমাম হচ্ছে আমি শুরু করলাম যে 1 থেকে শুরু হবে, আর ম্যাক্স হচ্ছে আমি বললাম যে এখানে 100। তো এইখানে এখন দেখা যাচ্ছে যে আমি যদি এখানে একবারে দিই তাহলে কত পাবো, 1 পাবো, আর এটা যদি আমি শেষ করে দিই তাহলে কত পাবো, 100 পাবো। আর মাঝে যদি আমি কম বেশি করে যে ভ্যালুটা পাবে সেটা আমার ডাটাবেজে আমি সেট করে নিতে পারবো। এটাই হচ্ছে রেঞ্জ ইনপুটের কাজ। রিসেট আমরা দেখছি সার্চ অ্যাকচুয়ালি তেমন কিছু না, ওরা স্ট্যান্ডার্ড হিসেবে দেয় যে যদি কোথাও মানে সার্চের জন্য ইনপুট ইউজ করা হয় তাহলে দেখা যাচ্ছে সেটার মানে টাইপটা যেন সার্চ দেওয়া হয়, এটা নর্মালি টেক্সটের মতোই, ঠিক আছে, এটাতে কোনো নেই, এক্সট্রা কিছু নেই। সাবমিট আমরা দেখছি। টেল যদি আমরা দেখি, টেলের ব্যাপারেও এরকমই আর কি, এটা দেখা যাচ্ছে শুধু নাম্বার একটা ভ্যালিডেশন মাত্র, অন্য কিছু না, ঠিক আছে, এখানেও মানে এক্সট্রা কিছু নাই। টেক্সট তো আমরা দেখছি, টাইম দেখছি, ইউআরএল দেখছি, উইকের ক্ষেত্রে আমার মনে হয় না যে এখানে কোনো চেঞ্জ আসে, এখানে কোনো চেঞ্জ আসে না, ঠিক আছে। তো এই হচ্ছে মোটামুটি আমাদের একটা মানে ইনপুটের লিস্ট, এখানে আর তেমন কিছু নাই, তবে আমরা বেশ কিছু অ্যাট্রিবিউট দেখতে পারি। আচ্ছা হ্যাঁ, এই যে সাপোজ দেখা যাচ্ছে যে আমরা এই যে কালার টুটাকে বাই ডিফল্ট চেক করে রাখতে চাচ্ছি, ঠিক আছে, তাহলে এইটার মধ্যে আমরা অ্যাট্রিবিউট ইউজ করতে পারি, সেটা হচ্ছে চেকড। কি ইউজ করতে পারি, চেকড। তাহলে যেটা হবে বাই ডিফল্ট ভাবে আমাদের কালার টুটা চেকড হয়ে থাকবে। সেম ভাবে আমরা চাচ্ছি যে মেলটা এখানে সিলেক্টেড অবস্থায় থাকবে, তাহলে আমরা মেলের মধ্যে যদি আমরা এখানে অ্যাট্রিবিউট দিয়ে দেই চেকড, তাহলে কি হবে, এটা আমাদের বাই ডিফল্ট চেকড হয়ে থাকবে। বুঝাইতে পারছি? আচ্ছা, যে কোনো কালার মানে মেলের মধ্যে একটা যে কোনো একটা সিলেক্ট করে চেক করছে, এটা যে কোনো একটা থাকবে। এইটা আমরা করতে পারবো, কিন্তু আমরা নরমালি এইচটিএমএল এ করতে পারবো না, এটা আমাদের জাভাস্ক্রিপ্টের হেল্প নিতে হবে। তখন আমাদেরকে চেক করাতে হবে কোনো একটা চেক করা আছে কিনা, যদি এটা চেক করা হয় তাহলে এটা বাদ দিয়ে বাকি যেগুলো আছে সেগুলোকে আনচেক করে দেবো। এটা আমরা এভাবে করতে পারবো না, এটা আমাদের মানে জাভাস্ক্রিপ্টের হেল্প নিয়ে করতে হবে। আচ্ছা, এখানে আরো অনেক অ্যাট্রিবিউট আছে, তো এগুলা আমাদের আপাতত লাগবে না। আচ্ছা, এখানে ম্যাক্স লেন্থ নামে একটা ব্যাপার আছে, ঠিক আছে। আচ্ছা, ডিজেবলটা দেখাই। সাপোজ আমি এখানে এই যে নেম যেটা ছিল এটার অ্যাট্রিবিউট আমি এখানে দিয়ে দিলাম কি ডিজেবল। অ্যাট্রিবিউট ডিজেবল দেওয়া মানে হচ্ছে এখানে আমি আর লিখতে পারবো না, মানে এটা অলমোস্ট রিড অনলির মতোই, যে এইখানে যাতে মানে এটার এই যে কালারটাও চেঞ্জ হয়ে গেছে, এটার কালার কিন্তু ভিন্ন। ডিজেবল মানে হচ্ছে এই ইনপুটটা আর কার্যকর হবে না। অনেক সময় দেখা যাচ্ছে বিভিন্ন কন্ডিশনের উপরে আমাদের এমন হতে পারে যে আমরা এটাকে ডিজেবল করব অথবা শো করাবো। আচ্ছা, এরপর হচ্ছে ম্যাক্স, তো আমরা দেখলাম ম্যাক্স লেন্থ, ঠিক আছে, আমি এখানে ডিজেবল উঠাই দিয়ে ম্যাক্স লেন্থ দিলাম 3। তাহলে এখানে যেটা হবে আমি 3টার বেশি লিখতে পারবো, বুঝাইতে পারছি, 3টার বেশি লিখতে পারবো। মিন তো দেখছি, প্যাটার্ন, রিড অনলি, রিপোর্ট, এগুলো আমাদের লাগবে না, এগুলোর মধ্যে বেশ কিছু আমরা দেখছি। এখানে অ্যাট্রিবিউটে দেখি কোনো অ্যাট্রিবিউট মিস গেল নাকি। আচ্ছা, প্রত্যেকটা ফর্মের ভ্যালু পাস করানোর জন্য আমাদের একটা অ্যাট্রিবিউট আছে যেটার নাম হচ্ছে নেম। কি নেম?
আমি এখানে দিলাম নেম ইকুয়াল হচ্ছে ফুল নেম। তো দেখা যাচ্ছে যখন আমরা ডাটাবেজে ভ্যালুটা নিব তখন আমরা এই নেমের মাধ্যমে ফুল নেম এটার মাধ্যমে ধরে আমরা ডাটাবেজে পাঠাবো। তো প্রত্যেকটা ইনপুটের একটা নেম নামে কিন্তু একটা অ্যাট্রিবিউট থাকে, যেটা আমরা কোথায় দেখছি, এই যে মেল ফিমেল মানে জেন্ডার করার সময় আমরা দেখছি যে নেম যখন আমরা সেম দিচ্ছি তখন কি হচ্ছে, যে কোনো একটা চেক হচ্ছে। তো এটা ইউজ করা হয় ডাটাবেজে ভ্যালুগুলোকে ধরার জন্য। রিড অনলি আমরা দেখছি, রিজেবল দেখলাম, সাইজ, এখানে সাইজ মূলত হচ্ছে ওই যে আচ্ছা সাইজ এটা কিভাবে করছে দেখি। ও আচ্ছা, সাইজ অ্যাকচুয়ালি হচ্ছে এই যে এখানে সাইজ হচ্ছে 50, তার মানে এটা এখানে 50টা ক্যারেক্টার লেখার মতো একটা স্পেস তৈরি করতে হবে। আর এখানে পিন 4 মানে 1 2 3 4 চারটার মতো একটা স্পেস আসতেছে, এর বেশি কিন্তু স্পেস না। এই জিনিসটা এখানে করছে, কিন্তু লেখা যে যাবে না তা না, লেখা যাচ্ছে কিন্তু। তো এইগুলো আমরা উইড দিয়ে ঠিক করতে পারবো, এগুলো ম্যান্ডেটরি তেমন কিছু না। ম্যাক্স লেন্থ আমরা দেখলাম, মিন ম্যাক্স দেখছি, ফন্ট দেখছি, প্যাটার্ন। আচ্ছা প্যাটার্ন হচ্ছে এর জন্য যে এটা কি কি টাইপের লেখা যাবে এটা আমাদের আপাতত লাগবে না। এগুলো আমরা যখন দেখা যাচ্ছে যে পিএইচপি তে ফ্রম ভ্যালিডেশন দেখব তখন আমরা এই জিনিসপত্রগুলো দেখব। আচ্ছা এইখানে আরেকটা অ্যাট্রিবিউট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে অটো ফোকাস, আরেকটা থাকতে পারে সেটা হচ্ছে অটো কমপ্লিট। ঠিক আছে, সাপোজ এইখানে আমি একটা নাম লিখছিলাম টেস্ট। আচ্ছা এখানে আবার লিমিট করে দিছি, লিমিট 30 করে দেব, টেস্ট। এটাকে যদি আমরা সাবমিট করি তাহলে আমি এই যে টেস্ট লিখলে অটোমেটিক টেস্ট চলে আসতেছে না, কিন্তু আমরা চাচ্ছি যে না, আমরা এক্সিস্টিং কোনো ডাটা ইউজার নেম এগুলা থাকলে সেগুলাকে আমরা শো করব না। তাহলে এখানে আমরা আরেকটা অ্যাট্রিবিউট লিখতে হয়, সেটা হচ্ছে যে অটো কমপ্লিট ইকুয়াল অফ। তাহলে যেটা হবে সেটা হচ্ছে আমি ওই যে এখন যদি আমি টেস্ট দেই যে আসতেছে আর আসতেছে না, তাহলে এটাকে বলা হচ্ছে অটো কমপ্লিট। অনেক সময় আমাদের প্রয়োজন হয় যে আমরা ইউজার নেম এগুলো দেখাবো না, তাহলে আমাদের অটো কমপ্লিট অফ করে দিতে হবে, আর যদি লাগে তাহলে আমরা এখানে অন করে দিব, না লাগলে অফ করে দেব। এটাই মূলত। তো এই হচ্ছে ফর্মের ইনপুটের মোটামুটি অ্যাট্রিবিউট আর কি, মানে সব আমরা মানে মোটামুটি সব ফিল্ডগুলো দেখলাম যে কি কি টাইপের ফিল্ড আছে এবং কি কি টাইপের ডাটা নেওয়া যায়। তোমাদের কাজ হচ্ছে অ্যাসাইনমেন্ট হিসেবে যেটা থাকবে যে এইখানে যতগুলা ইনপুট আছে সব ইনপুটগুলা ইউজ করে একটা রেজিস্ট্রেশন ফর্ম তৈরি করব, যেটার মধ্যে সব ধরনের ডাটা নেওয়া যাবে, মানে প্রত্যেকটা ফিল্ডের যাতে ইউজ কেস থাকে একটা, এটা হচ্ছে মেইন কথা। বোঝা গেছে? আর এখন আমি আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে যে টেবিল ইউজ করে ফর্মের সুন্দর স্ট্রাকচার অনেক সময় ডিজাইন করা হয়, সেটা আমরা কিভাবে করতে পারি। ঠিক আছে, আমি একটা এখানে টেবিল নিই, এই টেবিলটাকে আমি দেখা যাচ্ছে যে এখানে শেষ করে দিই। এর ভিতরে দেখা যাচ্ছে যে আমি টিআর নিব, যেহেতু আমাদের এখানে টেবিল মানে কলাম অ্যাকচুয়ালি এমন কিছু হচ্ছে না, আমরা একটা ফর্ম ডিজাইন করব। তো আমি এখানে কি নিলাম, একটা রো নিলাম, এর ভিতরে আমার দেখা যাচ্ছে দুইটা কলাম থাকবে। আমি চাচ্ছি যে একটাতে আমার ইউজার নেম থাকবে, আরেকটাতে আমার কি থাকবে, ইনপুটটা থাকবে। যেমন হচ্ছে যে ইউজার নেম, আচ্ছা এটা দিলাম না, আর এখানে আমার থাকবে যে ইনপুট টেক্সট। আমি এটাকে ডুপ্লিকেট করে নিলাম, এখানে বলে দিলাম যে পাসওয়ার্ড, আর এখানে আমি বলে দিলাম যে পাসওয়ার্ড। তো এটা নেওয়ার কারণ হচ্ছে কি, এই যে এখানে কয়েকটা বিআর দিই, যে আমরা যখন এই যে ইনপুটগুলো এইভাবে নিচ্ছি, এগুলো ছোট বড় কম বেশি এরকম হিজিবিজি হচ্ছে না, বাট এটা নিলে যেটা হবে এই যে সিরিয়ালি সব সুন্দর করে আমাদের থাকবে। তো চেষ্টা করব টেবিল আকারে সুন্দর করে সিরিয়ালাইজ করতে, যাতে জিনিসটা দেখতে সহজ হয়। কারণ আমরা এখনো সিএসএস শিখিনি, আমরা অন্য কিছু শিখিনি, যার কারণে আমরা এভাবে ফর্মের স্ট্রাকচারটা তৈরি করব। ঠিক আছে, এখানে যদি আমরা বর্ডার ইকুয়াল যদি অন দিই তাহলে দেখা যাচ্ছে বর্ডারটা সহ আসবে এরকম। আমরা চাইলে এখানে একটু সেল প্যাডিংও দিতে পারি, সেল প্যাডিং আমরা এখানে 10 দিয়ে দিই,
তো মানে বর্ডার দিলে খারাপ লাগবে, ঠিক আছে? তো বর্ডার দেওয়ার দরকার নেই, শুধুমাত্র দেখা যাচ্ছে যে এইখানে আমরা মানে সিরিয়ালি সাজাবো যাতে দেখতে ভালো লাগে। হ্যাঁ, এই যে আচ্ছা, এরপরে হচ্ছে আমরা ইনপুট মানে নিব, সাবমিট বাটন নিব। তো সাবমিট বাটনের জন্য এখানে আমাদের ইনপুট টাইপ কি দিতে হবে, সাবমিট দিতে হবে। আর এখানে আমরা ভ্যালু হিসেবে নিব, সাপোজ এখানে আমরা বললাম যে লগইন। আর এই সাইডের তো কলাম আমাদের লাগতেছে না, তাই না? তাহলে এখানে এটা ব্ল্যাঙ্ক রেখে দিব, তাহলে দেখবো যে এই যে সুন্দর আমাদের এখানে লগইন বাটন চলে আসছে। আর এটা যেহেতু একটা ফর্ম, তাহলে পুরো একটা ফর্মের মধ্যে রাখতে হবে। তাহলে টেবিলের ভিতরে তো আমি যদি ফর্ম নেই তাহলে তো স্ট্রাকচার নষ্ট হয়ে যাবে। এই কারণে আমাদেরকে ফর্মটা নিতে হবে সবার বাহিরে, এই যে ফর্মটা নিতে হবে সবার বাহিরে। আর এই যে আমি এখানে একটা ট্যাব দিয়ে ভিতরে ঢুকাই দিব, যাতে কি বোঝা যায় যে ফর্মের ভিতরে আমার টেবিলটা আছে। এখানে আমার অ্যাকশন হবে, আর এখানে কি হবে, মেথড ইকুয়াল, আমি এখানে দিয়ে দিলাম পোস্ট। কি বুঝাইতে পারছি? ক্লিন লাগতেছে না? এভাবে ক্লিন করে সুন্দর করে পুরো একটা ফর্ম রেডি করে নিয়ে আসবো, যাতে দেখতেই ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ, ওটা বলতেছি আমি। এটা বুঝতে পারছি যে আমাদের যদি টেবিল দিয়ে কখনো ফর্ম ডিজাইন করতে হয়, তাহলে ফর্মটা বাহিরে থাকবে, টেবিল আমাদের ভিতরে থাকবে, এবং টেবিলের ভিতরে আমরা এক সাইডে লেবেলগুলা আর এক সাইডে ইনপুটগুলো আমরা এইভাবে নিব। এখন কথা হচ্ছে এখানে যদি আমার এই যে এগুলোর সাথে কানেক্ট করতে হয়, তাহলে আমাকে কি নিতে হবে, লেবেল নিতে হবে। তো এই যে এর ভিতরে আমরা লেবেল নিতে পারবো, লেবেল নিতে পারবো। তাহলে আমাকে এটা তো একখানে, এটা আর একখানে, তাই না? তাহলে আমাদেরকে এখানে কি দিতে হবে, আইডি দিতে হবে, ইউজার নেম দিলাম, আর এখানে তখন আমি দিব যে ফর ইকুয়াল দিয়ে এই যে এটা দিয়ে দেবো। এরপরে এখানে লেবেল আবার নিতে হবে, লেবেল দিয়ে দিলাম, এখানে ফর ইকুয়াল দিলাম পাসওয়ার্ড, আইডি ইকুয়াল পাসওয়ার্ড। এখন যদি রিলোড দেই তাহলে দেখবো যে এখানে ক্লিক করলে এটা কানেক্ট হচ্ছে, এখানে ক্লিক করলে এটা কানেক্ট হচ্ছে। বুঝাইতে পারছি? আচ্ছা, ফিল্ড সেটটা দেখাইতে ভুলে গেছি, ফিল্ড সেটটা একটু দেখাই। না না, শেষ, আর কিছু নেই। ফিল্ড সেট একটা, এটা সিম্পল একটা জিনিস, বাট এটা অনেক সময় কাজে লাগে। দেখো এটা স্ট্রাকচারটা কেমন হয়, এটা দেখো, আউটপুটটা দেখো, তাইলে বুঝতে পারবা। এই যে ফিল্ড সেটের ব্যাপারটা হচ্ছে মানে ফিল্ডের একটা সেট মানে একটা গ্রুপ, ঠিক আছে? সেটা কি করতেছে, একটা বক্সের মতো করতেছে, এবং সেটার ভিতরে আমরা বিভিন্ন ধরনের কি করতে পারবো, ফিল্ডগুলো নিতে পারবো। তো এখানে জাস্ট ফিল্ড সেট নামে কি একটা বাহিরে কি থাকবে, একটা মানে র্যাপার মানে ট্যাগ থাকবে। সেটার ভিতরে আমরা এই যে এখানে যে টাইটেলটা দেখতে পাচ্ছি মিডিলে, এটার নাম হবে লিজেন্ড, ঠিক আছে? আর এর ভিতরে আমরা ইচ্ছা মতো কি করতে পারি, আমাদের ইনপুট গুলাকে আমরা নিতে পারি, ঠিক আছে? তা আমরা এক কাজ করি, এই ফিল্ড সেটটাকে, এই টেবিলটাকে আমরা ফিল্ড সেটের ভিতরে ঢুকাই, ঠিক আছে? ফিল্ড সেট আমরা এখানে শুরু করলাম, এখানে আমরা শেষ করলাম। এর ভিতরে আমাদের নামটার জন্য আমাদের কি দিতে হবে, এই ট্যাগটা আমরা এখানে দিয়ে দিলাম, এখানে বললাম যে লগইন ফর্ম। দেখি কেমন আসে, এই যে ব্যাপারটা একটু সুন্দর আসছে, বুঝাইতে পারছি? তাহলে লগইন ফর্ম এখানে থাকলো, আর এটার ভিতরে তো তোমরা যেটা করবা, এটা দেখানোর কারণ হচ্ছে যে মানে গ্রুপ আকারে যদি ফর্মগুলো করো তাহলে এভাবে সাজাবা, তাহলে দেখতে ভালো লাগবে। বোঝা গেছে? যেমন আমি রক্তবন্ধুতে এই জিনিসটা ইউজ করছি। আমরা যদি রেজিস্ট্রেশনে যাই তাহলে দেখা যাচ্ছে এখানে মানে একজনের বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা, এই দুইটার ভিতরে দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের, এই যে বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা। এখন আমি যদি সিরিয়ালি যদি জিনিসটা দিতাম তাহলে কিন্তু একটু বুঝতে সমস্যা হতো। যেমন এখানেও জেলা আছে, এখানেও ঠিকানা আছে, এখানেও জেলা আছে, এখানেও ঠিকানা আছে, তখন একটু কনফিউশনে পড়ে যাইতে পারে। আর যখন আমি এটা বক্স আকারে সুন্দর করে দিছি, তখন ও দেখতে চাচ্ছে এটা স্থায়ী ঠিকানা, সেটার ভিতরে স্থায়ী ঠিকানার জেলা
স্থায়ী ঠিকানা এটা। এরপরে বর্তমান জেলার ঠিকানা এটা। আমি কি বুঝাইতে পারছি? তো এইটার জন্য দেখা যাচ্ছে ফিল্ড সেটটা কার্যকারী, অনেক সময় এটা কাজে লাগে, এই কারণে দেখাইলাম আর কি। মানে ইনপুট মানে ফর্মের ফিল্ডের জন্য এটা ইউজ করে, অন্য কোনো কিছুর জন্য খুব একটা ইউজ করে না। তো এটা যে অন্য কোনো কিছুর জন্য ইউজ করতে পারবো সেটাও না। এখানে আমরা নর্মালি দেখা যাচ্ছে টেক্সটও দিতে পারবো, যা ইচ্ছা সবই দিতে পারবো যদি আমাদের ওই টাইপের ডিজাইন রিকোয়ারমেন্ট থাকে। আর এটা যে শুধু ফিল্ড সেট দিয়ে করা যায় তা না, এটা আমরা চাইলে আমরা দেখা যাচ্ছে যে সিএসএস দিয়েও ডিজাইন তৈরি করতে পারবো। ঠিক আছে, তো এখানে ওরা আরো এই যে বিভিন্ন সিএসএস দিয়ে দিছে জিনিসটাকে আরো সুন্দর করার জন্য আর কি। এই আচ্ছা, এখন কথা হচ্ছে প্রথম অ্যাসাইনমেন্ট হবে, আমরা প্রথমে টেবিল দেখছি। তো ক্লাস রুটিন যেটা ছিল সেই ক্লাস রুটিনটাকে হুবহু আমরা কি করব, আমরা টেবিল আকারে ডিজাইন করে ফেলবো। সেকেন্ড হচ্ছে আমরা একটা রেজিস্ট্রেশন ফর্ম তৈরি করব, যেই ফর্মের মধ্যে আমি যতগুলা ফিল্ড দেখাইলাম সবগুলা ফিল্ডের ব্যবহার থাকবে। হ্যাঁ, সবগুলা ইনপুট ফিল্ডের ব্যবহার থাকবে। ঠিক আছে, বুঝাইতে পারছি? এবং কে কিভাবে ডিজাইন করে এভাবে সাজাচ্ছে নাকি এভাবে সাজাচ্ছে, এটা এক একজনের রুচির উপরে বেস করে, তো সেটা আমরা চেক করব। ঠিক আছে, সেকেন্ড কাজটা হচ্ছে যে সবগুলা ইনপুট ইউজ করব যাতে হ্যাঁ সবগুলা ইনপুট যাতে মানে অ্যাকচুয়ালি কপি করে করে না, ওইখানে দেখব যে কোনটা ইউজ করলে কি হচ্ছে এবং ফর্ম সাবমিট করে দেখব। ঠিক আছে, সেকেন্ড ফর্মটা কি টেবিলের মধ্যে করব কি টেবিলটা টেবিলটা রিকোয়ার্ড না, টেবিল নিয়ে কারো যদি প্যাস্ট লাগে নর্মালিও প্র্যাকটিস করব আগে, এরপরে টেবিল দিয়ে সাজানোর চেষ্টা করব। বুঝাইতে পারছি? কারো কোনো সমস্যা আছে? শুক্রবারে একদিন সময় থাকতেছে, কালকে সময় থাকতেছে, 2 দিন। তো যারা এর আগের ক্লাসের অ্যাসাইনমেন্ট দেয়নি তারা আগের ক্লাস এবং এই ক্লাসের 2টা অ্যাসাইনমেন্ট সবগুলাই কমপ্লিট করে নিয়ে আসবে। বুঝাইতে পারছি? সেটা কি করব, আমরা একটা হোম পেজ তৈরি করব। হোম পেজের মধ্যে বিভিন্ন পেজের লিঙ্কগুলো থাকবে। লিঙ্কগুলো যেমন দেখাইছিলাম না, এখানে দেখা যাচ্ছে যে একটা রেজিস্ট্রেশন ফর্ম করা হলো, তাহলে রেজিস্ট্রেশন ফর্মটা লিংকিং থাকবে হোম পেজের সাথে। এরপরে দেখা যাচ্ছে আমরা টেবিলটা দেখাইলাম, তাহলে টেবিলের যে ক্লাস রুটিনটা থাকবে তাহলে ক্লাস রুটিনটাকে আরেকটা পেজে লিংকিং করবে। এভাবে দেখা যাচ্ছে সবাই সুন্দর করে সাজায় গুছায় নিয়ে আসবে। আর আমি চাই অ্যাসাইনমেন্টে কেউ ফাঁকিবাজি করবো না, এটা নিজের ক্ষতি ছাড়া কিছু না। কারণ এটা বয়সটা এমন না যে আমি সবাইকে বকা দিয়ে এটা সেটা করে আমি অ্যাসাইনমেন্ট নিব। ঠিক আছে না, ব্যাপারটা হচ্ছে নিজের প্রয়োজনে শিখতে হবে। মানে বেসিক জিনিস বলে মানে করার কিছু নেই, আমি তো এগুলো পারি। তোমরা মানে ক্লাস পুরো হয়তো বুঝতে পারতেছো যে এটা তো আমি আগে জানতাম না। ঠিক আছে, তো এই কারণে দেখা যাচ্ছে প্রত্যেকটা জিনিস প্র্যাকটিস করো, তাহলে কি হবে পরবর্তীতে যদি এটা নিয়ে কখনো কাজ হয় তখন মনে পড়বো আচ্ছা এটা তো আগে করছিলাম বা এটা দিয়ে তো এটা করা যায়। কিন্তু খালি দেখে গেছো প্র্যাকটিস করো নাই, তাতে যে সমস্যাটা হবে যখন কাজে লাগবে তখন খুঁজে পাবা না যে এটা কিভাবে হবে। এই আর কি, এই কারণে প্র্যাকটিস করতে হবে বেশি করে।